বিয়ের ৩ বছরে কতদিন তোর স্বামীর সাথে কথা বলেছিস? ছেলেটা আজ বাদে কাল দেশে আসবে। কোথায় তুই ছেলেটার জন্য অপেক্ষা করবি, সাজবি? তা না, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি এসে হাজির হয়েছিস। তানিয়া বড় আপুর কথায় তাচ্ছিল্য মাখা হাসি দিল। কোলে থাকা ৩ বছরের ফারিনকে কোল থেকে নামিয়ে বলল, স্বামী নামক মানুষটাকে আমি বিয়ে করতে চাইনি আপু। তোমরাই জোর করে আমায় বিয়ে দিয়েছো। এখন আমার থেকে এইসব কি করে আশা করছো? তামান্না তানিয়ার কথায় দীর্ঘশ্বাস ফেলল। বোনের দিকে তাকিয়ে বলল, জোর করে বিয়ে দিয়েছি বলে এমন করবি? জোর করে কোনো অসভ্য অভদ্র ছেলের সাথে তো আর বিয়ে দেইনি। রাফসান যথেষ্ট ভদ্র অমায়িক একজন মানুষ। তাতে কি? আমি তো বলেছিলাম আমি বিয়ে করতে চাই না। আমি তো আর পালিয়ে যেতাম না আপু। আমার কোনো প্রেমিকও ছিল না। আমি শুধু একটু সময় চেয়েছিলাম। তাহলে কেন সেই দিন আমার কথা না শুনে বিয়ে করিয়ে দিলে? কারণ রাফসান তোকে হারানোর ভয় পাচ্ছিল। তুই জানিস, তোদের বিয়ের 5 দিনের দিন রাফসান বিদেশে চলে গেছে। আজ আর ফিরছে 3 বছর পর। এই 3 বছরে যদি তোর অন্য কোথাও বিয়ে হয়ে যেত, আর সেই ভয়েই রাফসান এত তাড়াহুড়ো করেছে। আর ভালো ছেলে, ভালো পরিবার দেখে আব্বু আম্মু আমি কেউই না করিনি। তানিয়া মুখ ঘুরিয়ে নিল, মোবাইলের দিকে চোখ রেখে বলল, আমি আজকে ও বাড়িতে যাব না আপু। আম্মুকে একটু বলে দিও ও বাড়িতে ফোন দিয়ে যেন বলে দেয় আমি আজকে এখানে থাকবো। এখানে থাকবি মানে? তুই জানিস না রাফসান কালকে দেশে আসবে? এসে যদি দেখে তুই এখানে, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাছাড়া তোর শ্বশুর বাড়ির লোকজনই বা কি বলবে? আম্মু বলে দেবে আমার শরীরটা ভালো না, তাহলেই তো হয়। তানিয়ার কথায় তামান্না এবার রেগে গেল। গলার স্বর উঁচু করে ডেকে উঠল, আম্মু, আম্মু, দেখে যাও তোমার মেয়ে কি সব বলছে। তামান্নার ডাক শুনে নীলুফা বেগম ছুটে এলেন। তামান্না তানিয়ার মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কি বলছে তানিয়া? তামান্না তানিয়ার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোমার মেয়ে নাকি ও বাড়িতে যাবে না। রাফসান দেশে আসছে দেখে ওর শরীর খারাপ করছে। তুমি ওর শাশুড়িকে ফোন দিয়ে বলে দাও তানিয়া আজ এখানে থাকবে। নীলুফা বেগম তানিয়ার মুখের দিকে তাকালেন। মেয়েকে শান্ত চিত্তে মোবাইল চিপতে দেখে রাগী গলায় বলল, তুই বলছিস তুই ওই বাড়িতে না গিয়ে আজকে এই বাড়িতে থাকবি? তানিয়া বুঝতে পারলো না মা রেগে গেছেন। তবুও মায়ের রাগটাকে পাত্তা না দিয়েই মোবাইলের দিকে তাকিয়ে বলল, বলেছি। নীলুফা বেগম তানিয়ার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। ছো মেরে তানিয়ার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, কেন বলেছিস? তুই জানিস রাফসান আসছে, তারপরও বলছিস এখানে থাকবি? এখন 3টা বাজে। সকালে যেরকম করে এসেছিস এক্ষুনি সেরকম করে শ্বশুর বাড়িতে ফিরে যা। তানিয়া টলমল দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ আম্মু? বিয়ে দিয়ে আমাকে এভাবে পর করে দিলে? আমি তোমাদের এতটাই বোঝা হয়ে গেলাম যে 2টা দিন এখানে থাকতেও পারবো না? নীলুফা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা এত অবুঝের মতো কথা কেন বলছে? তাকে তো তাড়িয়ে দিচ্ছে না, শুধু ওই বাড়িতে ফিরে যেতে বলছে। নীলুফা বেগম নিজেকে শক্ত করলেন। মেয়েটাকে ও বাড়িতে পাঠাতে হবে। ওর কথায় গলে গেলে চলবে না। দৃঢ় গলায় বললেন, যদি ভাবিস তাড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়িয়েই দিচ্ছি। তুই এক্ষুনি ওই বাড়িতে যাবি। তানিয়ার চোখ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। বাম হাতের উল্টো পিঠে চোখের পানিগুলো মুছে ফেলে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মায়ের দিকে এই তাকিয়ে বলল, আজ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, একদিন দেখবে আমাকে একটু দেখার জন্য ছটফট করবে, কিন্তু দেখতে পাবে না। তানিয়া আর এক মুহূর্তও দাঁড়ালো না। মায়ের প্রতি তীব্র অভিমান নিয়ে বেরিয়ে গেল। অথচ মা যে ভালোর জন্যই বলেছে সেটা বুঝলো না। তানিয়া চলে যেতে নীলুফা বেগম ধপ করে বিছানায় বসে পড়লেন। বিষণ্ণ গলায় বলল, মেয়েটা কি বলে গেল দেখলি? তামান্না মায়ের কাঁধে হাত রাখলো, মুচকি হেসে মাকে ভরসা দিল, ওই কথাটা ভুলে যাও আম্মু। ছোট মানুষ বলে ফেলেছে। যখন বুঝতে পারবে তুমি ভালোর জন্য বলেছ, তখন দেখবে সব রাগ অভিমান ভুলে চলে আসবে। নীলুফা বেগমের মুখে হাসি ফুটল না। তিনি আগের মতোই চুপ করে রইলেন। কে জানে মেয়েটার রাগ ভাঙে কিনা। মেয়েটা যে বড্ড বেশি অভিমানী। কলিং বেলের শব্দ শুনে আমেনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজাটা খুলে দিলেন।
দরজার ওই পাশে ছেলের বউ তানিয়াকে দেখে একগাল হেসে বলে, তুমি এসেছো? তোমার আম্মার শরীর এখন কেমন, ভালো আছেন তো? তানিয়া ভেতরে ঢুকলো। সকালে শাশুড়িকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে গিয়েছিল। ইচ্ছে ছিল বাপের বাড়ি গেলে সহজে এখানে আসবে না, কিন্তু কে জানতো মা বোন তার সাথে এমন করবে। তানিয়া তার থতমত মুখে হাসি ফুটিয়ে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বলল, আম্মু আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। ভালো থাকলেই ভালো। এসো এসো, দেখো তোমার মামি, শাশুড়ি, রিমা, রিতা সকলে চলে এসেছে। বাড়িতে কাজের অন্ত নেই। আমেনা বেগমের কথাটা শেষ হতেই তানিয়া পোড়া পোড়া একটা গন্ধ পেল। রান্নাঘরের দিকে পা বাড়িয়ে শাশুড়ির উদ্দেশ্য বলল, আম্মা, আপনার রান্না পুড়ে যাচ্ছে। আমেনা বেগমের এতক্ষণে রান্নার কথা মনে পড়ল। হাই হাই করে তানিয়ার পিছু পিছু রান্নাঘরে ছুটলেন। তানিয়া রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে চুলাটা নিভিয়ে দিল। আমেনা বেগম কড়াইতে আলু ভাজি বসিয়ে দিয়ে গিয়েছিলেন। এখন সবগুলো আলু পুড়ে গেছে। তানিয়া অসহায় মুখ করে শাশুড়ির দিকে তাকালো। আমেনা বেগম তানিয়ার ভাবভঙ্গি দেখে বলে, কি আর করবে, এই ভাজি তো কেউ খেতে পারবে না, ফেলে দাও। তানিয়া শাশুড়ির কথা মতো তাই করলো। শাড়ির আঁচলটা প্যাঁচ দিয়ে কোমরে গুজে নিজে রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে বলল, আপনাকে রান্না করতে হবে না আম্মা, আমি করছি। আমেনা বেগম তানিয়ার কথা মানতে চাইলেন না, তবে তানিয়ার জোরাজুরিতে আর অমত করতে পারলেন না। তানিয়া যখনই রান্নার কাজে মন দিল, তখনই আমেনা বেগম বলে উঠলেন, রাফসানের সাথে তোমার কথা হয়েছে? তানিয়া রান্না করতে করতেই উত্তর দিল, আমি কেন শুধু শুধু ওনার সাথে কথা বলতে যাব? তানিয়ার মুখে এমন অদ্ভুত কথা শুনে আমেনা বেগম অবাক হয়ে বললেন, মানে তুমি রাফসানের সাথে কথা বলবে না তো কে বলবে? আমেনা বেগমের কথা শুনে তানিয়ার হাত থেমে গেল। মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেলাই নিজে দুটো থাপ্পড় মারতে ইচ্ছে হলো। বিয়ের 5 দিনের মাথায় রাফসান যখন বিদেশে গিয়েছে, তখন রাফসানের সাথে গুনে গুনে মাত্র 2বার কথা হয়েছে তানিয়ার। দ্বিতীয়বার যখন কথা হয়, তারপরে রাফসানের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেয় সে। রাফসান চেষ্টার করেও তানিয়ার সাথে যোগাযোগ করতে পারে না। তবে বাসার কেউই জানে না তানিয়া আর রাফসানের মধ্যে যোগাযোগ নেই। রাফসান কখনো কাউকে জানায়নি, তানিয়া তো আরো আগেই জানাবে না। কিন্তু আজকে হুট করে সত্যি কথাটা বলে ফেলায় তানিয়া বিব্রত অবস্থায় পড়ল। কথা ঘোরানোর জন্য বলে উঠল, আসলে আম্মা, কথা হয়েছে, তবে আজকে হয়নি। সকালে আম্মুর অসুস্থতার কথা শুনে ওই বাড়িতে চলে গেলাম, আর এখন রান্নাঘরে, সারাদিন কথা হয়নি। তানিয়ার কথায় আমেনা বেগম স্বস্তি পেলেন। বিয়ের প্রথম প্রথম তানিয়া যা করেছিল সেই কথা মনে করে তানিয়ার মুখে অমন কথা শুনে বুকটা ধক করে উঠেছিল। স্বস্তির শ্বাস ফেলে বলেন, তাই বলো, আমি তো কি না কি ভেবেছিলাম। তানিয়া 2 চোখ বন্ধ করে শ্বাস ফেলল। যাক, শাশুড়ি তাহলে সন্দেহ করেনি। সকাল হতেই বাড়িতে হইচই পড়ে গেল। বাড়ির ছেলে আজকে 3 বছর পর বাড়িতে আসবে। বাড়িতে যেন খুশির জোয়ার বইছে, অথচ তানিয়ার মনে কোনো খুশি নেই। সে তার মতোই নির্বিকার চিত্তে রয়েছে। সকালে যখন রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই রাফসানের মামাতো বোন রিতা তানিয়াকে দেখে বলে উঠল, কি গো ভাবি, ভাইয়া আসছে, একটু সাজগোজ করবে না? রিতার প্রশ্নের উত্তর দিতে তানিয়া মুখ খুলতে নিলেই রিতার বোন রিমা বলে উঠল, সাজগোজের কি আছে, ভাইয়া তো আর মেয়ে দেখতে আসছে না, ভাবিকেই তো দেখছেই। রিমার কথায় রিতা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। তানিয়া জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। বিয়ের পর থেকেই খেয়াল করেছে রিমা কোনো এক অজানা কারণে তাকে সহ্য করতে পারে না। তানিয়া কিছুতেই রিমার এমন আচরণের কারণ ধরতে পারছে না। সকাল 10টার দিকে রাফসান বাড়ি ফিরল। সকলে যখন রাফসানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, তানিয়া তখন রান্নার অজুহাতে রান্নাঘরেই রইল। রাফসানের সামনে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। এদিকে বাড়ির সকলে থাকলেও রাফসানের চোখ জোড়া তানিয়াকেই খুঁজছে। মেয়েটা কোথায়? ইচ্ছে করেই কি সামনে আসছে না? রাফসানের চোখ জোড়া তানিয়াকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। মেয়েটা আসছে না কেন? তানিয়া রান্নার অজুহাতে রান্নাঘর থেকে বের হলো না।
10 মিনিট পর রাফসানের জন্য পানি নিতে রিতা রান্নাঘরে আসে। তানিয়াকে রান্না করতে দেখে বলল, ভাবি, তুমি রান্নাঘরে রান্না করছো? ভাইয়ার সাথে দেখা করতে গেলে না? রিতার কথায় তানিয়া চমকে উঠল। মনে মনে বলতে থাকলো, তাকে যেন কেউ রাফসানের সামনে না নিয়ে যায়। শুকনো ঢোক গিলে রিতার প্রশ্নের উত্তরে বলল, কি করে যাব বলো? সবাই চলে গেলে রান্না হবে কি করে? আমি এখানে আছি, পরে তোমার ভাইয়ার সাথে দেখা করব। তানিয়ার কথায় রিতা একমত হতে পারল না, দ্বিমত পোষণ করে বলল, তা কি করে হয় ভাবি? তুমি রান্নার জন্য ভাইয়ার সাথে দেখা করবে না? তুমি ভাইয়ার জন্য পানি নিয়ে যাও, আমি এদিকটা একটু রান্না দেখছি। তানিয়া আরেক দফা চমকে উঠল। উফ, মেয়েটা এত বাড়াবাড়ি করছে কেন? তানিয়া দীর্ঘশ্বাস ফেলে মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বলল, তুমিও এই বাড়ির মেহমান, তোমার কি করে রান্না করতে দেই বলো তো? তাছাড়া তোমার ভাইয়া তো আর পালিয়ে যাচ্ছে না, আমি একটু পরে গিয়ে দেখা করে আসব। তানিয়ার কথায় রিতা এবারও রাজি হতে চাইল না। মেহমান হলে কি হয়েছে, একটু রান্না কি করা যায় না? রিতা যেই না মুখ খুলতে যাবে, তখনই তানিয়া বলে উঠল, তুমি আর কথা বাড়িও না তো, যাও, ভাইয়া পানির জন্য অপেক্ষা করছে। তানিয়ার কথায় রিতা দাঁত দিয়ে জিভটা ভিজিয়ে কামড় দিয়ে বলল, ইস রে, ভাইয়া কখন পানি নিতে বলেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। রিতা পানির জগ থেকে এক গ্লাস পানি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তানিয়া স্বস্তির শ্বাস ফেলে নির্বিঘ্নে বলল, উফ, বাবা বাঁচলাম। রাফসানকে ঘিরে সকলে বসে আছে, এক একজন এক এক রকম প্রশ্ন করছে। রাফসান সকলের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত। এমনিতেই জার্নি করে এসেছে, তার উপরে আবার পানি পিপাসা পেয়েছে। রিতা পানি আনতে গিয়ে সে এখনো আসার নাম নেই। তাছাড়া তানিয়ারও দেখা নেই, মেয়েটা বোধহয় ইচ্ছে করেই আসছে না। রাফসান সোফায় মাথা এলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এর মধ্যেই রিতা পানির গ্লাস নিয়ে হাজির হলো। রাফসানের দিকে গ্লাস ভর্তি পানি এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এই নাও তোমার পানি। রাফসান রিতার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক ঢোকে এক গ্লাস পানি খেয়ে নিল। গ্লাসটা রিতার হাতে ধরিয়ে দিয়ে সকলের উদ্দেশ্যে বলল, আমি খুব ক্লান্ত, আমি একটু রুমে গিয়ে রেস্ট নিই, তোমরা একটু সরো তো। রাফসানের কথাটা সকলের কানে পৌঁছাতেই তাদের কথাটায় ভাটা পড়ল। রাফসানকে সাইড দিয়ে যে যার কাজে চলে গেল। রাফসান নিজের রুমে গেল, রুমের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখল, সেই সাথে মেয়েলি জিনিসপত্রও। রাফসান বিছানায় গিয়েই বিছানায় শরীরটা এলিয়ে দিল। আমেনা বেগম রান্নাঘরে গিয়ে তানিয়াকে দেখলেন। বুড়ো কুঁচকে প্রশ্ন করলেন, তুমি কি এতক্ষণ এখানে ছিলে? রাফসানের সাথে তোমার দেখা হয়নি? তানিয়া প্রশ্নের উত্তর দিতে গেলে তার আগেই রিতা বলে উঠল, দেখা হবে কি করে ফুপু? ভাবি তো রান্না থেকে বেরই হয়নি, আর এখন তো ফুপু চলে এসেছে। আর এবার তুমি ভাইয়ার সাথে দেখা করে এসো, ভাইয়া রুমে গেছে। শেষের কথাটা তানিয়াকে উদ্দেশ্য করে বলল রিতা। তানিয়া রিতার কথায় বাদু সাধতে নিলে আমেনা বেগম বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তুমি রুমে যাও, ছেলেটা কখন এসেছে অথচ তুমি এখনো দেখা করনি। তানিয়া এবার আর মানা করতে পারল না, এতবার মানা করলে ওরা নিশ্চিত সন্দেহ করবে। তানিয়া ওদের কথায় সায় দিয়ে মাথা নিচু করে চলে গেল। গুটি গুটি পায়ে রুমের সামনে দাঁড়িয়ে দরজায় উকি দিয়ে দেখল রাফসান বিছানার উপরে শুয়ে আছে। তানিয়া একবার মাথা ঘুরিয়ে দেখে নিল কেউ আছে কিনা। না, কেউ নেই, দেখা গেল না। তানিয়া আবারও রুমের দিকে উকি দিয়ে দেখলো রাফসান এখনো আগের মতোই শুয়ে আছে। উফ, লোকটা কি ফ্রেশ ট্রেশ হবে না? তানিয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, রাফসান ওয়াশরুমে গেলে সে রুমে যাবে, ওয়াশরুম থেকে ফিরে আসার আগেই আবার রুম থেকে বেরিয়ে যাবে। কিন্তু রাফসানের রুম থেকে ওয়াশরুমে যাওয়ার খবর নেই। এইদিকে তানিয়ার বুকের হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে লাফাচ্ছে। যদি কেউ এই দিকে এসে দেখে ফেলে, তখন তো না চাইতেও ও রাফসানের সামনে যেতে হবে। তানিয়া রুমের দিকে তাকিয়ে দেখল রাফসান বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে। শরীরে থাকা শার্টটা খুলে বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। ভেতর থেকে ওয়াশরুমের দরজাটা বন্ধ করার শব্দ পেয়েই তানিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত রুমের বাহির থেকে রুমের ভেতরে চলে গেল। তানিয়া রুমের ভেতরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো।
ওয়াশরুমের ভেতর থেকে ট্যাপ কল থেকে পানি পড়ার শব্দ আসছে। তানিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, চিরুনি নিয়ে চুলগুলো আঁচড়ে বেঁধে নিল। তখনই বুঝতে পারলো ট্যাপ কলের পানি পড়ার শব্দ কমে যাচ্ছে। তানিয়া আর দাঁড়ালো না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে ওয়াশরুমের দরজাটা খুলে যাওয়ার শব্দ শুনতে পেল। রাফসান ওয়াশরুমের দরজাটা খুলে রুম থেকে কাউকে বেরিয়ে যেতে দেখল, তবে মানুষটার মুখ দেখতে পারেনি, কেবলই শাড়ির আঁচলের শেষ প্রান্তটা দেখতে পেল। রাফসানের বুকটা ধক করে উঠল। কে এসেছিল রুমে? তবে কি তানিয়া এসে দেখা না করেই পালিয়ে গেল রুমে? রাফসান এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে তাকিয়ে দেখলো শাড়ি পরিহিতা মেয়েটা রান্নাঘরের দিকে যাচ্ছে। তানিয়া রান্নাঘরে গিয়ে দেখলো তার শাশুড়ি আর চাচি শাশুড়ি রান্না করছে। রিতা ওদের টুকটাক কাজে সাহায্য করছে। তানিয়া রুম থেকে কিছুটা দৌড়ে বের হওয়ার এখন হাঁপাচ্ছে। তানিয়া হাঁপাতে হাঁপাতে রিতাকে বলল, তুমি এখন যাও, যা করা লাগবে আমি করব। তানিয়াকে হাঁপাতে দেখে রিতা তানিয়ার কাছে এসে ফিসফিস করে বলল, কি গো ভাবি, এভাবে হাঁপাচ্ছ কেন? ভাইয়া কি শ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার মতো কিছু কিছু করেছে নাকি? রিতার কথার ইঙ্গিতটা বুঝতে পেরে তানিয়ার শরীরটা রি রি করে উঠছে। মেয়েটার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই নাকি? তানিয়া রিতার মুখের দিকে তাকিয়ে বলল, ধুর, কি যা তা বলছো? তানিয়ার কথায় রিতা উচ্চস্বরে হেসে উঠল। রিতা হাসি শুনে আমেনা বেগম আর তার ছোট যা সালমা বেগম রিতার দিকে তাকালেন। সালমা বেগম তানিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, কি মেয়ে মানুষ রে বাবা, দেখেছো শাশুড়ি দুইজন কাজ করছে আর বউ হয়ে ননদের সাথে হাসছে। বলি এখন কি হাসার সময়? একটু কাজ করো তো বাবু। কিভাবে কাজ ছাড়া থাকবে সবসময় সেই তালে থাকে। সালমা বেগমের কর্কশ স্বরের কথায় রিতার মুখের হাসি মিলিয়ে থমথমে হয়ে গেল। এই মহিলা সবসময় এমন কড়া কড়া কথা বলে। তার চেয়ে বড় কথা, তানিয়ার সাথে একটু বেশি কড়া কথা বলে। রিতা বুঝতে পারে না তানিয়ার মতো এমন শান্ত ভদ্র একটা মেয়ের সাথে উনি এমন আচরণ কেন করেন। রিতা মুখটা মলিন করেই বলল, সরি ভাবি, আমার জন্য তোমাকে কথা শুনতে হলো। তানিয়া দুই দিকে মাথা নাড়ালো। সালমা বেগমের এমন কথা প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর আগের মতো খারাপ লাগে না। 3টা বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে। সালমা বেগমের এমন অনেক কথাই সে শুনেছে। রিতার মাথায় হাত রেখে বলল, এভাবে বলছো কেন? তোমার জন্য কেন কথা শুনবো? আমি তো কাজ না করে এখানে দাঁড়িয়ে আছি। তাছাড়া বিয়ের পর মেয়েদের অনেক কথাই শুনতে হয়। তানিয়ার কথায় রিতা হা হয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। ভাবি কিভাবে কথাটা বলল? রিতার কানে তানিয়ার শেষের কথাটা বাজতে লাগলো। বিয়ের পর মেয়েদের অনেক কথাই শুনতে হয়। রিতার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা, বিয়ের পরে কি মেয়েদের দোষ না করেও দোষী হতে হয়? রিতার প্রশ্নের উত্তর মিলল না। মিলবে কি করে? তার তো বিয়েই হয়নি। তবে তানিয়ার কথা শুনে মনে হলো বিয়ের পর সত্যি মেয়েদের দোষ না করেও দোষী হতে হয়। তানিয়া সারাদিন নানান তালবাহানা করে রাফসানের সামনে গেল না। তবে কতক্ষণ এভাবে রাফসানের সামনে না গিয়ে থাকতে পারবে তা বলতে পারছে না। রাত হলে কোথায় যাবে? তখন তো ঠিকই রাফসানের সামনে যেতে হবে। তানিয়া সন্ধ্যার আগে ছাদে গেল। ছাদ থেকে রোদে দেওয়া কাপড়গুলো হাতে নিয়ে নামতে নামতে ভাবতে লাগলো, এখন কাপড়গুলো কোথায় রাখবে? কাপড় রাখতে গেলে তো রুমে যেতে হবে, আর রুমে রাফসান আছে। তানিয়া চিন্তিত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে দেখলো রাফসান রুম থেকে বেরিয়ে যাচ্ছে। তানিয়া খুশি মনে রুমের ভেতরে গিয়ে কাপড়গুলো ভাঁজ করতে লাগলো। তখনই তানিয়ার হাতটা কেউ ধরে ফেলল। তানিয়ার বুকটা কেঁপে উঠল। ডান হাতে থাকা ভাঁজ করা কাপড় যেন হাত থেকে পড়ে গেল। তানিয়া দুরু দুরু বুকে পাশ ফিরে তাকালো। সামনে থাকা মানুষটাকে দেখে শক্ত করে বলল, হাতটা ছেড়ে দিন। তানিয়ার কথায় সামনে থাকা পুরুষটা হু হা করে হেসে উঠল। হাতটা ছাড়ার বদলে আরেকটু শক্ত করে চেপে ধরল। বিরক্তিতে তানিয়ার চোখ মুখ কুঁচকে এলো। বাম হাতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হাতটা ছাড়তে বলেছি। সামনে থাকা মানুষটা তানিয়ার দিকে একটু এগিয়ে এলো। ফিসফিসিয়ে তানিয়াকে বলল, ছেড়ে দিতে বলছো?
একদিন বোধহয় এই হাতটাই ধরতে চেয়েছিলে। তানিয়া চমকে তাকালো। হুট করে এমন কথায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। তবে সামনে থাকা মানুষটার কাছে এই অপ্রস্তুত ভঙ্গি প্রকাশ করতে চাইল না। কাট কাট গলায় বলল, আমি কখনো বলেছি আমি আপনার হাতটা ধরতে চাই? মানুষটা আবারও ঠোঁট এলিয়ে হাসল। আগের মতো করেই বলে উঠল, বলতে হবে কেন? তোমার চোখ মুখ দেখেই তো আমি বুঝতে পারি। তুমি বলো তো, তোমার কি আমাকে ভালো লাগতো না? তানিয়া দুই চোখ বন্ধ করে শ্বাস ফেলল। হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, দেখুন, আমার কোনো কালেই আপনাকে ভালো লাগেনি। একটু ভালো ব্যবহার করলেই ভালো লাগা হয় না। আপনি ভুল করছেন। আর এই মুহূর্তে আপনার এইসব কথা সাজে না। আমি এখন বিবাহিত। আর তার চেয়ে বড় কথা, আমি আপনার ভাইয়ের বউ, সম্পর্কে আপনার ভাবি হই। রনিত এবার উচ্চস্বরে হেসে উঠল। তানিয়ার মুখ থেকে যেন মজার কোনো জোকস শুনেছে। হুট করেই এমন হাসির কারণ তানিয়া ধরতে পারল না। রনিত আলগোছে তানিয়ার হাতটা ধরে রাখতেই ছেড়ে দিল। হাসি থামিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, শুনলাম ভাইয়ের নাম্বার নাকি আজকাল ভাবির ব্লক লিস্টে থাকে। তানিয়া চমকে উঠল, খানিকটা ঘাবড়ে গেল। এমন সত্যটা কি করে প্রকাশ পেল সেটাই ভাবতে লাগলো। তখনই মনে পড়ল রিমার কথা। রিমা মাসখানেক আগে যখন বেড়াতে এসেছিল, তখন বান্ধবীর সাথে কথা বলবে বলে তানিয়ার ফোনটা নিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, রিমা তানিয়ার ফোনের ইমো হোয়াটসঅ্যাপ চেক করে। রিমা যখন তানিয়াকে ফোনটা ফেরত দেয় তখন বলে, কি ব্যাপার ভাবি, ভাইয়ার নাম্বার ব্লক লিস্টে যে? তানিয়া রিমার কথায় অপ্রস্তুত হয়ে পড়ে। কথা ঘোরানোর জন্য মুচকি হেসে বলে, হ্যাঁ আসলে আপু, ওনার সাথে একটু ঝগড়া হয়েছিল তো, তার জন্য ব্লক করে রেখেছি, একটু পরেই খুলে দেব। তানিয়ার কথায় রিমা খুশি হয়েছিল। তার চোখ জোড়া চিকচিক করে উঠেছিল। তানিয়াকে একবার অবাক করে দিয়ে রিমা বলে উঠেছিল, না না, ব্লক থেকে খোলার দরকার নেই, ঝগড়া যেমন করেছিলে তেমনিই করে যাও। রিমার কথায় তানিয়া অবাক হয়ে বিস্মিত হয়ে তাকিয়েছিল। রিমার এমন কথার ধরন বুঝতে পারল না, কিংবা কথাটা বোঝার চেষ্টাও করল না। তবে কি রিমাই রনিতকে এই কথাটা জানিয়ে দিয়েছে? তানিয়া শুকনো ঢোক গেলে আবারও সত্যটা গোপন করতে পুনরায় মিথ্যা বলতে উদ্যত হলো। ব্লক লিস্টে নাম্বার থাকলে যে আনব্লক করা যায় না, তেমনটা কিন্তু নয়। ঝগড়া হয়েছিল বিধায় নাম্বার ব্লক করেছি, ঝগড়া মিটে গেছে, নাম্বারও আনব্লক হয়ে গেছে। রনিত ভুরু দুটো নাচিয়ে বলে ওঠে, তাই নাকি? আনব্লক যে করেছো বিশ্বাস করব কি করে? দেখি, প্রমাণ দেখাও তো। তানিয়া এবার রেগে গেল। রনিতের চোখের দিকে তাকিয়ে রাগী গলায় বলে উঠল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনার সাহস হয় কি করে আমার রুমে এসে আমার হাতটা ধরে টানাটানি করার? সেই সাথে এখন আবার আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছেন। আমার স্বামীর নাম্বার আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কে এইসব ব্যাপারে নাক গলানো? বেরিয়ে যান, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান। তানিয়ার এমন রাগী কণ্ঠস্বর শুনে রনিত হাসল। মুখে হাসি রেখেই বলে উঠল, ভাল লাগছে, তোমার এই তেজটা আমার ভাল লাগছে। কি সাহস, ভাবা যায়! 2 দিন হলো না এ বাড়িতে এসেছো, এখনই আমার রুম থেকে বের হয়ে যেতে বলছো? তবে ব্যাপার না, রুম থেকে বের করতে পারবে, বাড়ি থেকে তো আর বের করতে পারবে না। রনিত কথাটা বলে ঠোঁট গোল করে চুমুর ইশারা করে রুম থেকে বেরিয়ে গেল। তানিয়ার শরীরটা ঘৃণায় রি করে উঠল। রনিত চলে যেতেই তানিয়া বিছানায় গা এলিয়ে থম মেরে বসে রইল। চোখ দুটো দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তানিয়া চোখ দুটো বন্ধ করে বলল, আল্লাহ, এই ঝামেলাটা এতদিন পর কোথা থেকে এলো? আজানের শব্দে তানিয়া চোখ মেলে তাকালো। হাত দিয়ে চোখের পানি মুছে ফেলল। মেঝেতে পড়ে থাকা কাপড়টা উঠিয়ে ভাঁজ করে রেখে দিল। তারপর চলে গেল ওয়াশরুমে। অজু করে এসে নামাজ পড়তে হবে। রনিত তানিয়া রুম থেকে বেরিয়ে রুমের বাহিরে দাঁড়িয়ে থাকা রিমার দিকে তাকালো। দুজনের মুখেই হাসি। একই কারণে, একই আনন্দে দুজনের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। রনিত নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমি যে কারণে হাসছি তুমিও কি একই কারণে হাসছো? রিমা ঝটপট মাথা দোলালো। ঠোঁটের হাসি রেখে বলে উঠল, দুজনের মধ্যে হয়তো এখনো সম্পর্ক ঠিক হয়নি। যদি সম্পর্ক ঠিক থাকতো
তাহলে তানিয়া মোবাইল থেকে ভাইয়ার নাম্বারটা দেখিয়ে দিত। ভাইয়ার নাম্বার এখনো ব্লক লিস্টেই আছে। তাই তো তানিয়ার নাম্বারটা দেখানোর বদলে রেগে গিয়েছে। রিমার কথায় রনি তো হেসে বলে, বাহ, তোমার দারুণ বুদ্ধি তো, কি সুন্দর সবকিছু বুঝে গেলে। আমিনা বেগমের পাশে তানিয়া বসে আছে। সকলে খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। তবে রাফসান এখনো বাসায় ফেরেনি। সেই যে সন্ধ্যার আগে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। রাত তখন 11টার ঘর ছেড়ে 12টার ঘরে পৌঁছাবে। আমেনা বেগম না খেয়েই ছেলের জন্য অপেক্ষা করছেন। শাশুড়িকে না খেয়ে বসে থাকতে দেখে তানিয়াও খেতে পারছে না, আর না এখান থেকে উঠতে পারছে। জিনিসটা বড্ড দৃষ্টিকটু দেখায়। তানিয়া শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মা, অনেক রাত হয়ে গেছে, আপনি খেয়ে রুমে যান, আমি এখানে অপেক্ষা করছি। আমেনা বেগম মুখ খুলতে নিলেই কলিং বেল বেজে ওঠে। আমেনা বেগমের মুখ খুশিতে চিকচিক করে ওঠে। দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালো। দরজা মেলার জন্য তানিয়ার আগেই দরজার দিকে চলে গেল। তানিয়া আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। সারাদিনে অনেক তো পালাই পালাই করেছে, আর কত, এবার তো আর পালানোর পথ নেই। রাফসান আমিনা বেগমের সাথে ড্রয়িং রুমে এসেই তানিয়াকে দেখতে পায়। 3টা বছর, দীর্ঘ 3টা বছর প্রিয়তমাকে দেখতে পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানিয়ার মুখের দিকে। তবে তানিয়া তাকালো না, একবারের জন্যেও রাফসানের মুখের দিকে তাকালো না। দেখতে পেল না তার দিকে রাফসান কতটা মুগ্ধতা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে। তানিয়া খাবার আনতে রান্নাঘরে চলে যায়। রাফসান চেয়ারে বসে পড়ে। রাফসানের পাশে আমেনা বেগমও বসে। তানিয়া খাবার এনে পরিবেশন করলো। আমেনা বেগম তানিয়াকে তাদের সাথে বসে পড়তে বলল। খাওয়া দাওয়া শেষ করে রাফসান রুমে চলে যায়। তানিয়া চলে যায় বাসন ধুতে। বাসন ধোয়া শেষ করে পা চালায় রুমের দিকে। কি হলো সারাদিন পালিয়ে? এবার তো একই রুমে, একই বিছানায় থাকতে হবে। তানিয়া রুমে ঢুকে রাফসানকে বিছানায় হেলান দিয়ে বসে মোবাইল টিপতে দেখে। রাফসানকে দেখেও না দেখার ভান করে ড্রেসিং টেবিলের সামনে যায়। চুলগুলো খুলে আসলে বেনি করতে থাকে। রাফসান মোবাইল থেকে চোখটা তুলে তানিয়ার দিকে তাকিয়ে থাকে। তানিয়া চুলের বেনিটা করে শেষ করে রাফসানের বিপরীত দিকে এগিয়ে গিয়ে রাফসানের দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ে। রাফসান তানিয়ার এহেন কাণ্ডে বলে ওঠে, শুনেছি মেয়েরা নাকি কোমলতার প্রতীক, কিন্তু আমার বউ কেন এত কঠিন? তানিয়া রাফসানের কথাটা সম্পূর্ণ উপেক্ষা করতে গিয়েও উপেক্ষা করতে পারল না। যেহেতু কথাটা তাকে ইঙ্গিত করে বলেছে, তাই সে বলে উঠল, মেয়েরা যেমন কোমল নমনীয় থাকে, ঠিক তেমনি পরিস্থিতি তাদের কঠিন করে তোলে। একদম পাথরের মতো কঠিন, যাতে আঘাত করা যায় না, কষ্ট দেওয়া যায় না। রাফসান তানিয়ার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর চোখ গেল তানিয়ার বেণি করা চুলগুলোর নিচে থাকা কালো তিলটার ওপর। তিলটা ঠিক তানিয়ার ঘাড়ের মধ্যে, ঘাড়ের নিচে ছোট ছোট কয়েকটা চুল তিলটার উপরে এসে পড়ে আছে। ফর্সা ঘাড়ে তিলটা বেশ আকর্ষণীয় লাগলো রাফসানের কাছে। রাফসান মুগ্ধ কণ্ঠে তানিয়ার উদ্দেশ্যে বলল, তোমার ঘাড়ের তিলটা বেশ সুন্দর। তানিয়া এতক্ষণ চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু চোখের পাতায় ঘুম ধরতেই ধরা দিচ্ছে না যেন কিছুতেই। রাফসান পাশে থাকায় বড্ড অস্বস্তি হচ্ছে, ঘুম আসছে না। যেমনটা বিয়ের প্রথম 5টা দিন কেটেছে ঠিক তেমনটাই। রাফসানের মুখে তিলের কথা শুনে ফট করে চোখ মেলে তাকালো তানিয়া। ভুরু কুঁচকে রাফসানের দিকে তাকালো। অনেকটা আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, আমার ঘাড়ে তিল? রাফসান মাথা নাড়ালো। তানিয়ার আশ্চর্য হওয়ার ভঙ্গি দেখে খানিকটা অবাক হলো। এমন আশ্চর্য হওয়ার কি আছে? মেয়েটা কি জানে না ওর ঘাড়ে একটা কালো তিল আছে? রাফসান অবাক কণ্ঠে বলল, কেন, তুমি জানো না? তানিয়া মনে করার চেষ্টা করলো আজ পর্যন্ত কেউ তাকে ঘাড়ের তিলের কথা জিজ্ঞাসা করেছে কিনা, কিন্তু স্মৃতির পাতা হাতড়ে কোথাও তিলের কথা মনে করতে পারলো না। আজ পর্যন্ত কেউ তাকে তিলের ব্যাপারে কোনো কথা বলেনি। তানিয়া দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না তো। তানিয়ার কথাটা বলেই টের পেল
ঘাড়ের কাছে কিছু একটা পিলপিল করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারলো জায়গাটা চুলকাচ্ছে। তানিয়া বাম হাতটা ঘাড়ের নিচে দিতেই বুঝতে পারলো ছোট্ট প্রাণীটির অস্তিত্ব। 2 আঙ্গুলের মধ্য করে সামনে আনলো চুলের ছোট কীটটাকে। রাফসান তানিয়ার হাতের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে তাকালো। আশ্চর্য হয়ে বলল, আমি এতক্ষণ এটাকে তিল ভাবছিলাম। তানিয়া লজ্জায় রাফসানের দিকে তাকাতে পারছিল না। রাফসান কি ভাববে এখন? ভাববে তার মাথায় এসব চুলের কিট অনেক, কিন্তু তার মাথা তো এইসব কিট ছিল না। কয়েকদিন আগেই হয়েছে। তানিয়া কিটটাকে মেরে আবারও আগের মতোই শুয়ে পড়ল। প্রচুর অস্বস্তি লাগছে। রাফসান বিমূঢ় হয়ে শুয়ে রইল। এই কিটটাকে এতক্ষণ ধরে তিল ভেবে রইল। যদি উপন্যাসের নায়কদের মতো তিলটাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হতো, তানিয়াকে জাপটে ধরে যদি ছোট একটা চুমু খেত, তাহলে তাহলে কিরকম অবস্থা হতো? রাফসানের শরীরটা রি রি করে উঠল। নিজেকে ধিক্কার দিয়ে বলল, ছি ছি রাফসান, এসব কি ভাবছিস? রাফসান মাথা থেকে এইসব উদ্ভট চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে উঠে দাঁড়ালো। রুমের লাইটটা নিভিয়ে দিয়ে তানিয়ার পাশে এসে শুয়ে পড়ল। তানিয়ার দিকে মুখ করে আবছা আলোয় তানিয়ার দিকে তাকিয়ে রইল। মনটা কেমন যেন করছে। খুবই বেপরোয়া হতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে ছোট্ট দেহটাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিতে। রাফসান 2 চোখ বন্ধ করে শ্বাস নিল। তানিয়াকে জড়িয়ে ধরে বুকের মাঝে মিশিয়ে নেওয়ার তীব্র ইচ্ছে হলো। ইচ্ছেটা গভীর থেকে গভীরতর হতেই রাফসান এগিয়ে গেল তানিয়ার খুব নিকটে। তানিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তানিয়া রাফসানের কাজে চমকে উঠল। রাফসান যে এমন করবে এটা ভাবনাতীত ছিল। রাফসান তানিয়াকে 2 হাতে জড়িয়ে ধরে তানিয়া ছটফট করতে লাগলো। রাফসান হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু রাফসানের শক্তির কাছে হেরে গিয়ে বলে উঠল, আমায় ছেড়ে দিন, ছাড়ুন আমায়। রাফসান তানিয়াকে ছাড়ল না, বরং আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, ছেড়ে দিলে যে শান্তি পাবো না। শান্তির খাতায় ইয়া বড় শূন্য মিলবে। শূন্যের হাত থেকে রক্ষা পেতে যে ধরে রাখতেই হবে। তানিয়া রাফসানের কথায় চোখ মুখ শক্ত করে তাকালো। রাফসানের থেকে বন্ধন মুক্ত হওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। তানিয়ার এত ছটফটানি, এত অস্থিরতা দেখে রাফসান বলল, উফ, এত নড়ছো কেন? এভাবে নড়াচড়া করলে কিভাবে কি হবে? তানিয়া মুখে রাগের আভাস দেখা দিচ্ছে। রাফসানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমাকে ছাড়তে বলেছি। তানিয়ার কথায় রাফসানের মাঝে কোনো পরিবর্তন হলো না। তানিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি। যদি ছাড়িয়ে নিতে পারো তাহলে ছেড়ে দিব। রাফসানের কথায় তানিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু রাফসানের পেশিবহুল হাতের শক্তির সাথে পেরে উঠল না। অনেকক্ষণ হম্বিতম্বি করেও যখন কোনো লাভ হলো না, তখন তানিয়া শান্ত হয়ে গেল। রাফসানের হাত থেকে ছাড়া পাওয়ার আর চেষ্টা করলো না। তানিয়া একদম শান্ত হয়ে যেতে দেখে রাফসানের মুচকি হাসল। তানিয়ার মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে নিজ মনে বলতে লাগলো, আজকে যেমন নিজেকে ছাড়িয়ে নিতে নিতে না পেরে আমার বুকের মধ্যের অবস্থানটা মেনে নিলে, তেমন করে একদিন সব রাগ অভিমান ভুলে গিয়ে আমায় মেনে নিবে। সকালে ঘুম ভাঙতেই তানিয়া নিজেকে একা বিছানায় আবিষ্কার করলো। পাশ ফিরে তাকিয়ে রাফসানকে দেখতে পেল না। আজ কি দেরি করে উঠে ফেলেছে? তানিয়া তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল। আজ সত্যি অন্য দিনের তুলনায় দেরি করে ঘুম থেকে উঠেছে। তানিয়া ফ্রেশ হয়ে বিছানা ঠিক করলো, তারপর দ্রুত গতিতে পা চালালো নিচে যাওয়ার জন্য। তানিয়া মাথায় ঘোমটা টেনে রান্নাঘরের দিকে এগোলো। ড্রয়িং রুমের সোফায় বসে আছে রনিত। তানিয়াকে ড্রয়িং রুমে পেরিয়ে রান্নাঘরের দিকে যেতে দেখে তানিয়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। তানিয়া যেই না রান্নাঘরে পা রাখবে অমনি চেঁচিয়ে বলে উঠল, ভাবি, 1 কাপ চা দিয়েন তো। রনিতের কথায় তানিয়ার পা থেমে গেল। পেছন ফিরে রনিতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তানিয়ার ক্রুদ্ধ দৃষ্টি দেখে রনিত কুটিল হাসল।
তা দেখে তানিয়ার শরীর রাগে জ্বলে উঠল। রনির কথাটা চেঁচিয়ে বলায় রান্নাঘরে থাকা তানিয়ার শাশুড়ি, চাচি শাশুড়ি দুজনেই শুনতে পেল। সালমা বেগম তানিয়াকে রনিতের দিকে চেয়ে থাকতে দেখে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলেটা যে চা চেয়েছে, শুনতে পাওনি? নাকি এক কাপ চা দিয়ে আসতেও কষ্ট হবে? কষ্ট হলে আমি গিয়েই দিয়ে আসছি। তানিয়া সালমা বেগমের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। গলার স্বর নিচু করেই বলল, আপনাকে দিয়ে আসতে হবে না, আমি নিজেই যাচ্ছি। এমন এটা কোনো এটা এমন কোনো কঠিন কাজ নয়। সালমা বেগম তানিয়ার দিক থেকে চোখটা ফিরিয়ে নিলে। তানিয়া রান্নাঘরে যায়, গরম করে রাখা চাটা কাপে করে নিয়ে যায় রনিতের কাছে। রনি তানিয়ার দিকে তাকিয়ে থাকে। তানিয়া চায়ের কাপটা রনিতের দিকে বাড়িয়ে দিলে। ডান হাতে চায়ের কাপটা নিয়ে বাঁ হাতে তানিয়ার হাতটা ধরে ফেলে রনিত। তানিয়া রনিতের কাছে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়। রনিত তা দেখেও না দেখার ভান করে চায়ের কাপে চুমুক দেয়। দুই চোখ বুজে নিল। চাটা বেশ ভালো হয়েছে তো। তানিয়া দাঁত কিরমির করতে থাকে। আপাতত ড্রয়িং রুমে রনিত ছাড়া আর কোনো মানুষ নেই। সেই সুযোগটাই তানিয়ার হাতটা চেপে ধরেছে রনিত। তানিয়া চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আপনি খুব খারাপ আচরণ করছেন, হাতটা ছাড়ুন নয়তো। তানিয়ার কথাটা শেষ করতে দিল না রনিত। সম্পূর্ণ কথাটা না শুনেই বলে উঠল, নয়তো কি? তানিয়া এবার বাঁ হাতে রনিতের গালে সপাটে একটা থাপ্পড় লাগায়। রনিত তানিয়ার কাণ্ডে চরম অবাক হয়ে যায়। তানিয়া থাপ্পড় মারায় ক্ষেপে যায় তানিয়ার ওপরে। তানিয়া রনিতের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, থাপ্পড় একটা মেরেছি, এখনো হাতটা না ছাড়লে দ্বিতীয়বার থাপ্পড় মারতে দুবার ভাববো না। তানিয়ার এমন নীরব হুমকিতে রনিতের রাগ দ্বিগুণ হয়ে যায়। তানিয়ার হাতটা আরেকটু শক্ত করে ধরে চোখে মনে রাগ নিয়ে ফুঁসে উঠে বলে, হাত ছাড়বো না, দেখি তোমার কত সাহস, আরেকবার থাপ্পড় মারো তো দেখি। ভাবির হাতটা বুঝি খুব নরম রনিত? আর এভাবে ধরে আছিস যে, দেখে মনে হচ্ছে ছাড়ার ইচ্ছে টিচ্ছে নেই। আচমকা এমন কথায় রনিত ভয় পেয়ে যায়। ফট করে তানিয়ার হাতটা ছেড়ে দিয়ে পেছনে ফিরে উক্ত কথা বলা মানুষটার দিকে তাকায়। রনিত তানিয়া পেছনের দিকে তাকিয়ে রাফসানের মুখ দেখতে পেল। রাফসানের বাঁ হাতটা পকেটে গুজে রেখেছে, মুখটা একেবারে শান্ত শীতল, এ যেন ঝড়ের পূর্বাভাস। রাফসানের কথায় কিছুটা ভয় পেলেও রাফসানকে দেখে রনিতের মাঝে কোনো পরিবর্তন হলো না। রাফসানের কথায় মুচকি হেসে তানিয়ার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে বলল, ভাবির হাতটা তুলোর মতো নরম মনে হলো, ইস, যদি আরেকটু ধরে রাখতে পারতাম। তানিয়ার শরীরটা রাগে ঘৃণায় রি রি করে উঠল। রনিতকে কষিয়ে আরেকটা থাপ্পড় মারতে ইচ্ছে হলো। তানিয়া রাফসানের দিকে তাকালো, কিন্তু রাফসানের শান্ত মুখশ্রী থেকে আশ্চর্য হলো সে। মানুষটা চুপ করে কথাগুলো হজম করছে। তানিয়া রাফসানের থেকে চোখটা ফিরিয়ে নিল। রাফসান ধীর পায়ে এগিয়ে এলো। রনিতের মুখের দিকে তাকিয়ে শান্ত শীতল কণ্ঠে তানিয়ার উদ্দেশ্যে বলল, আগের থাপ্পড়টা যেভাবে মেরেছিলে এবারও সেভাবে একটা থাপ্পড় মারো। তানিয়া অবাক চোখে রাফসানের দিকে তাকালো। রনিতের মুখে স্পষ্ট রাগের আভাস দেখা যাচ্ছে। রাফসানের দিকে তাকিয়ে ফুঁসে উঠে বলল, আমাকে থাপ্পড় মারতে বলছিস? আমাকে? আমি কিন্তু তুলকালাম ঘটিয়ে ফেলবো রাফসান। রনিতের কথায় রাফসান কোনো পরিবর্তন হলো না। তানিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? বললাম তো থাপ্পড় মারতে। তানিয়া রাফসানের দিকে এক পলক তাকিয়ে রনিতের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দটা ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরে পৌঁছালো। সালমা বেগম রান্নাঘর ছেড়ে ড্রয়িং রুমে চলে এলো। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো, কিসের শব্দ হলো এটা? মনে হলো কেউ যেন থাপ্পড়ের শব্দ শুনলাম। তানিয়া সালমা বেগমের কথায় শুকনো ঢোক গেল। মাথা নিচু করে মেঝের দিকে তাকালো। রনিতের মুখটা রাগের চোটে ক্ষিপ্ত হয়ে আছে। রাফসান সালমা বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওই ছোট আম্মু, কোনো শব্দ হলো না তো। আর থাপ্পড়ের শব্দ শুনবে কি করে? এখানে কে কাকে থাপ্পড় মারবে? কি বলিস রনি?
রাফসানের জিজ্ঞাসায় রনিতের চোখ ঘুরিয়ে রাফসানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে সালমা বেগমের উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, কি যা তা বলছো আম্মু? এখানে কে কাকে থাপ্পড় মারবে? সালমা বেগম ভোরও কুঁচকাল। এতটা ভুল হলো তার? এতটা? দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জানি, হয়তো আমি ভুল শুনে। কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই সালমা বেগমের চোখ গেল রনিতের গালের দিকে। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রনিতের সাথে সালমা বেগমের চোখাচোখি হতেই রনিত সালমা বেগমকে ইশারায় কিছু বোঝালো। সালমা বেগম রাফসান তানিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। রনিত নিজের রুমে পায়চারি করছে। রাগে ক্ষোভে শরীরটা জ্বলে যাচ্ছে। রাগের কারণে চোখ মুখ লাল হয়ে আছে। রনিত রাগে গজগজ করতে করতে বলল, আমার পোষা পাখিকে ছিনিয়ে নিয়েছিস, আমি তোকে সুখে সংসার করতে দিব না রাফসান। সালমা বেগম হন্তদন্ত হয়ে রনিতের রুমে ছুটে এলেন। যখন থেকে রনিতের গালে 5 আঙ্গুলের ছাপ দেখেছে, তখন থেকেই ওনার বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। ছেলেটাকে মেরেছে, কিন্তু কে মেরেছে? সালমা বেগম রনিতের সামনে গিয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, বাবা, তোর গালে কিসের দাগ? কে থাপ্পড় মেরেছে তোকে? রনিত ঝটকা মেরে সালমা বেগমের হাতটা সরিয়ে দিল। রাগান্বিত কণ্ঠে বলল, তানিয়া, ওই তানিয়া মেরেছে। সালমা বেগম অবাক হলেন। সেই সাথে তানিয়ার প্রতি তার রাগটা তড়িৎ গতিতে বাড়তে থাকে। গম্ভীর মুখে শুধালেন, কেন? কি করেছিস তুই? কি কারণে তোকে মারলো? রনিত চোখ দুটো বন্ধ করে বলল, তানিয়ার হাতটা ধরেছিলাম। রাফসান দেখে ফেলে তানিয়াকে বলেছে আমাকে থাপ্পড় মারতে। সালমা বেগম রনিতের চোখে চোখ রেখে বলল, কি আছে ওই মেয়ের মাঝে? তুই ওই মেয়েটার পেছনে পড়ে আছিস কেন? তুই ভুল করছিস রনিত, আমি বারবার তোকে সাবধান করে দিচ্ছি। রনিত মায়ের কথায় জবাব দিল না, চুপ করে রইল। মনের মধ্যে চলতে লাগলো কিছু অদ্ভুত অদ্ভুত ভাবনা। তানিয়া রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে খাবার রাখতে এসেছিল। হাসির শব্দে সোফার দিকে তাকিয়ে দেখে রাফসান, রিমা, রিতা কিছু একটা নিয়ে হাসছে। রিতা রাফসানের বিপরীত দিকের সোফায় বসে আছে, তবে রিমার অবস্থানটা রাফসানের পাশে। ঠিক রাফসানের শরীর ছুঁই ছুঁই অবস্থা। তানিয়াকে দেখতে পেয়ে রিমা আরেকটু রাফসানের পাশ ঘেঁষে বসলো। রাফসান ব্যাপারটা খেয়ালে রিমাকে কিছু বলতে নিতেই তানিয়ার ওপরে চোখ পড়ল। তানিয়াকে এই দিক পানে তাকিয়ে থাকতে দেখে কিছু বলতে গিয়েও বলল না, কি ভেবে যেন চুপ করে গেল। তানিয়া রাফসানের সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলল। এক এক করে খাবারগুলো সাজিয়ে রাখতে শুরু করলো। সাজানো শেষ করে আবারও এক পলক সোফার দিকে তাকালো। সোফার দিকে তাকিয়ে তানিয়া অবাক হয়ে গেল। রাফসানের চোখ জোড়া এখনো তার দিকে স্থির আছে। তানিয়া চোখ নামিয়ে তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। তানিয়া চলে যেতেই রাফসানের হাসি হাসি মুখটা গম্ভীর হয়ে গেল। মুখের হাসি মিলিয়ে গিয়ে থমথমে হয়ে গেল। রিমার দিকে তাকিয়ে বলল, দূরে গিয়ে বস। রিমা রাফসানের থতমত মুখভঙ্গি দেখে ভড়কে গেল। মুখটা মলিন করে রাফসানের থেকে কিছুটা দূরে সরে বসলো। রিমার মুখটা মলিন হলেও রিতার চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। রান্নার কাজ শেষ করে তানিয়া রুমে আসলো। রাফসান বিছানায় শুয়ে আছে। রাফসানের পাশে একটা শপিং ব্যাগ রাখা। তানিয়া শপিং ব্যাগটা দেখলো, তবে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে চলে গেল। রাফসান তানিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। মিনিট 5 পর তানিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখে মুছে আয়নার সামনে দাঁড়ালো। রাফসান তানিয়াকে উদ্দেশ্য করে বলল, এই ব্যাগটা নাও। তানিয়া পেছন ফিরে তাকালো। বিছানায় থাকা ব্যাগটার দিকে আরেকবার এক পলক তাকিয়ে রাফসানের দিকে তাকালো। প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কিসের ব্যাগ এটা? কি আছে এটাতে? আমি কেন ব্যাগটা নিব? তানিয়া পরপর এতগুলো প্রশ্নে রাফসান মুচকি হাসলো। স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি খুলে দেখো। তানিয়া চোরা চোখে রাফসানের দিকে তাকিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। ব্যাগটা হাতে নিয়ে ব্যাগের ভেতরে থাকা বস্তুটাকে বাহির করলো। রাফসান আগ্রহ নিয়ে তানিয়ার প্রতিক্রিয়া দেখার জন্য তাকিয়ে থাকে। তানিয়া বস্তুটা বের করে দেখলো নীল রঙের একটা শাড়ি।
শাড়িটা দেখা মাত্রই তানিয়া সাথে সাথে ব্যাগের মধ্যে রেখে দিয়ে বলল, এটা আমাকে কেন দিচ্ছেন? শাড়ি কেন দেয়? পরতে দিয়েছি। তুমি এই শাড়িটা আজকে পরে আমার সামনে আসবে। রাফসানের কথায় তানিয়া তাচ্ছিল্য করে হাসলো। শাড়ির ব্যাগটা উল্টে পাল্টে দেখে বলল, আপনি কি করে ভাবলেন আমি এই শাড়িটা আজকে পরবো? আমি শাড়ি পরবো না। কেন? আমার ইচ্ছে। তবে এটা ঠিক, আমার শরীরে থাকা শাড়িটা আপনার টাকায় কেনা। এমনকি আমি আপনাদের বাড়িতে থাকছি, আপনার টাকায় খাচ্ছি, কিন্তু আমি এই শাড়িটা পরবো না। এই শাড়িটা পরার অর্থ হচ্ছে আপনার জন্য সাজা। আমি আপনার জন্য সাজবো না। রাফসান দীর্ঘশ্বাস ফেলল। তানিয়া এমনটাই করবে এটা তার জানা ছিল, কিন্তু আর কতদিন থাকবে এভাবে? কতদিন কাটাবে? এভাবে কি সংসার হয়? এভাবে কি সুখে থাকা যায়? রাফসান তানিয়ার দিকে তাকিয়ে বলল, কেন সাজতে পারবে না? আমি তো কোনো পরপুরুষ না, আমি তোমার স্বামী। তাহলে স্বাস্থ্যের প্রবলেম কোথায়? তানিয়া আবারও তাচ্ছিল্য করে হাসলো। রাফসানের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, এটাই তো সমস্যা। আপনি আমার স্বামী হলেও আমি আপনাকে স্বামী রূপে চাইনি, অথচ আপনি আমার স্বামী। কেন মানতে পারবে না? বিয়ের 3টা বছর পেরিয়ে গেছে তানিয়া। এভাবে আর কতদিন? সমস্যা কোথায় তোমার? আপনি জানেন না? আপনি জানেন না আপনার সমস্যাটা কি? আপনার তানিয়া কথাটা শেষ করতে পারল না, তার আগেই রিতা দৌড়ে রুমে এসে হাজির হলো। তানিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি তুমি নিচে এসো। তানিয়া বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। হুট করে রাফসানের এমন পরিবর্তনের কারণ ধরতে পারল না। বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। রাফসান রইল দৃঢ় শীতল। তানিয়ার দিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ না করে সোজা ওয়াশরুমে চলে গেল। তানিয়ার অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল ওয়াশরুমের দিকে। তানিয়া থপ করে বিছানায় বসে পড়ল। কি এমন হলো ওনার? হঠাৎ করে এমন পরিবর্তনের কারণটা কি? তানিয়া আকাশ পাতাল খুঁজেও রাফসানের এমন পরিবর্তনের কারণ ধরতে পারল না। ব্যর্থ সৈনিকের মতো হেরে গেল। রাফসান কি কোনো কারণে এমন করছে যার জানার জন্য বুকের ভেতরে ছটফট শুরু করলো? রাফসান ওয়াশরুম থেকে বেরোলো। ওয়াশরুমের দরজা খুলতেই তানিয়া রাফসানের দিকে তাকালো। চোখাচোখি হতেই রাফসান চোখ ফিরিয়ে নিল। তানিয়া অবাক হলো। যে মানুষটা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, তার এমন পরিবর্তন মানতে খানিকটা কষ্ট হলো। তবু নিজেকে ধাতস্থ করলো। রাফসানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্নাত্মক কণ্ঠে বলল, আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? আমি কি করেছি? তানিয়ার প্রশ্নে রাফসান তানিয়ার দিকে তাকালো। কৌতুক করে বলল, কি করেছি আমি? আমি তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে তো আর যাইনি। আমাকে ছেড়ে যেতে বলেছি। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? তানিয়া আরেক দফা অবাক হলো। মানুষটা এভাবে কথা বলছে, এতটা কঠোরভাবে? কেন বলছে এমন কথা? তানিয়া রাফসানের দিকে তাকিয়ে আবারও বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? তানিয়ার প্রশ্নে রাফসান যেন ক্রুদ্ধ হলো। বুকের মধ্যে জ্বলতে থাকা আগুনটা তরতর করে বেড়ে গেল। অগ্নি দৃষ্টিতে তাকালো তানিয়ার দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। তানিয়া চমকে উঠল রাফসানের চোখের দৃষ্টি দেখে। হৃৎপিণ্ডটা তড়িৎ গতিতে লাফাতে লাগলো। রাফসান ধমকে উঠে বসল। কিভাবে কথা বলবো? তোমার সাথে আমার কিভাবে কথা বলা উচিত? প্রেম প্রেম কথা বলবো? তখন তো আবার সহ্য হবে না। আমাকে দুনিয়ার সবচেয়ে বেহায়া প্রাণী বলে মনে হবে। সহ্য করতে পারবে না। এভাবে কথা বলতে পারবো না। ওভাবে কথা বলতে পারবো না। তাহলে করবোটা কি? আমাকে নিয়ে এতই যখন সমস্যা, তাহলে আমার সাথে আর কথা বলোই না। তানিয়া রাফসানের ব্যবহারে ভড়কে গেল। বুকের ভেতর ভীষণ যন্ত্রণা অনুভব করলো। দুই চোখে অশ্রুকণা এসে ভিড় জমালো। টলমলো চাহনিতে রাফসানের দিকে তাকালো, কিন্তু রাফসান দেখেও দেখলো না। তানিয়া চাহনি উপেক্ষা করে তানিয়ার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়লো। তানিয়ার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। ইচ্ছে করলো চিৎকার দিয়ে কান্না করতে, কিন্তু পারল না। চিৎকার দিয়ে কাদার ইচ্ছেটাকে দমন করে রাফসানের পাশে শুয়ে পড়ে। হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ফেলল। তানিয়া সকালবেলায় নিজেকে শূন্য বিছানাতে আবিষ্কার হলো। চোখ ঘুরিয়ে রাফসানকে দেখতে চেষ্টা করলো। গত রাতের কথাগুলো মনে পড়তে তানিয়া দীর্ঘশ্বাস ফেলল।
বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে সর্বপ্রথম রান্নাঘরে গেল। শাশুড়ির জন্য আগেই চুলায় চা বসিয়ে দিল। এরপর সকলের জন্য নাস্তার আয়োজনের ব্যবস্থা করতে লাগলো। তানিয়া রান্নাঘরে আসার মিনিট ৫ পর সালমা বেগম রান্নাঘরে এলেন। তানিয়াকে সকালে নাস্তা করতে দেখে খুশি হলেন, তবে সেটা মুখে প্রকাশ করলেন না। মুখের মুখটাকে গম্ভীর করে রাখলেন। তানিয়া সবটা বুঝে চুপ করে থাকলো। আমেনা বেগম খানিকক্ষণ পর রান্নাঘরে এসে তানিয়াকে বলল, তানিয়া, একটু রাফসানকে ডেকে আনো তো, রাফসানের সাথে আমার কথা আছে। তানিয়া নিজের কাজ করতে করতেই বলল, উনি রুমে নেই আব্বু। আমিনা বেগম অবাক হলেন। ছেলেটা এত সকালবেলা কোথায় গেল? প্রশ্নাত্মক কণ্ঠে বলল, রুমে নেই মানে? কোথায় গেছে এত সকালে? তানিয়া মুখটা মলিন করে উত্তর দিল, আমি জানি না আম্মু। তানিয়া কথাটা বলার সাথে সাথে সালমা বেগম মুখ বাঁকিয়ে বলে ফেললেন, তা জানবে কি করে? ছেলেটার দিকে খেয়াল থাকলে তো জানবে। বউ যে হয়েছ, বউয়ের কোনো দায়িত্ব পালন করেছ? তানিয়া চুপ রইল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। আমেনা বেগম সালমা বেগমের কথার পরিপ্রেক্ষিতে বলল, আহা, এইসব বাদ দে তো। ছেলেটা এমন সকালবেলায় গেল, সেই চিন্তায় বাঁচি না, এখন আবার এইসব শুরু করেছিস তো? সালমা বেগম আমেনা বেগমের কথায় দমে গেলেন। আমেনা বেগম তানিয়াকে উদ্দেশ্য করে বললেন, রাফসানকে একটা কল দাও তো, দেখি কোথায় আছে ছেলেটা। তানিয়া হাতটা মুষ্টিবদ্ধ করে নিল। মোবাইলটা কি নিয়ে প্রথমবারের মতো শাশুড়ির মতো নিজ থেকে মোবাইল রাফসানকে মোবাইলে না কল করলো। কলটা রিং হতেই কল কেটে গেল। তানিয়া আশাহত হয় শাশুড়ির দিকে তাকালো। আমিনা বেগম অধৈর্য হয়ে বললেন, দেখি আরেকবার কল দাও। তানিয়া তাই করলো। দ্বিতীয়বারের মতো রাফসানের নাম্বারে কল দিল। এবারও আগের মতোই কলটা কেটে গেল। আমিনা বেগম অস্থির হয়ে পড়লেন। ছেলেটা কেন কলটা রিসিভ করছে না? এত সকাল সকালে কোথায় গিয়েছে? জানিয়ে যায়নি, তার ওপরে আবার কলটাও রিসিভ করছে না। আমিনা বেগম এবার যেন চিন্তিত হয়ে পড়লেন। আমিনা বেগম এবার নিজের রুম থেকে মোবাইলটা আনলেন। তানিয়ার দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলেন, দেখো, আমার ফোনটা দিয়ে একটা কল দাও তো, দেখি ধরে কিনা। তানিয়া মাথা নাড়িয়ে শাশুড়ির হাত থেকে মোবাইলটা নিল। রাফসানের নাম্বারে আবারও কল দিল, তবে এবার আশ্চর্যজনকভাবে কলটা রিসিভ হয়ে গেল। তানিয়া শাশুড়ির দিকে মোবাইলটা এগিয়ে দিলে আমিনা বেগম মোবাইলটা কানে নিয়ে বলে উঠলেন, রাফসান, কোথায় তুই? এত সকাল সকাল কোথায় গিয়েছিস? রাফসান মায়ের কথার উত্তরে বলল, আমি একটু কাজে আসছি আম্মু, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতো বাসায় চলে আসব। কলটা রিসিভ করে বললেই তো হয়। তানিয়া কখন থেকে কল করে যাচ্ছে, কলটা রিসিভ করছিস না কেন? কল রিসিভ না করলে চিন্তা বাড়ে না? রাফসান কি বলবে ভেবে পেল না। কলটা যে ইচ্ছে করে করেনি আর ধরেনি, সেটা কি আম্মুকে বলা যাবে? রাফসান কথাটা এড়িয়ে যেতেই বলল, আম্মু, আমি একটু কাজে আছি, পরে কথা বলবো। রাফসান কলটা কেটে দিল। আমিনা বেগম দীর্ঘশ্বাস ফেলল। সালমা বেগম এবার তানিয়াকে খোঁচা মেরে বলে উঠল, ছেলেটাকে একটু দেখে শুনে রাখতে পারো না? রাফসান যেভাবে কথা এড়িয়ে গেল, শুনে তো মনে হলো তোমার কলটা ইচ্ছে করেই ধরেনি। বলি, ছেলেটাকে একটু শান্তি দাও। এতদিন পর দেশে ফিরে 2 দিনে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তানিয়া সবগুলো কথা শুনলো, কোনো প্রতিবাদ করলো না, নিজ মনে প্রশ্ন করলো, উনি কি সত্যি আমার জন্য সকাল সকাল বেরিয়ে গেল? ইচ্ছে করেই আমার কলটা রিসিভ করলো না? তানিয়ার গোটা দিন কাটলো রাফসানের অপেক্ষায়। প্রথম প্রথম চিন্তা না হলেও যখন দেখলো রাফসান বাসায় ফিরছে না, তখন আমেনা বেগমের সাথে তারও চিন্তা হতে লাগলো। সেই সাথে সারাদিনে কয়েকবার সালমা বেগমের কটাক্ষ কথা সহ্য করে গেছে। সালমা বেগম বারবার রাফসানের বাসায় না ফেরার কারণে তানিয়াকেই দোষী করে যাচ্ছে। আমেনা বেগম প্রথমে প্রথমে সালমা বেগমকে দমিয়ে দিলেও যখন দেখলো ছেলেটা ঘরে ফিরছে না, এমনকি কলটাও রিসিভ করছে না, তখন চুপ হয়ে গেলেন। সালমা বেগমকে দমানোর চেষ্টা করলেন না। এদিকে আমেনা বেগমের প্রশ্রয় পেয়ে সালমা বেগম ইচ্ছে মতো তানিয়াকে কথা শোনাতে লাগলো। তানিয়া নিজেও বুঝে গেল চাচি শাশুড়ির সাথে সাথে শাশুড়িও তাকে দোষী ভাবছে, তবে মুখ ফুটে কিছুই বলছে না।
তানিয়াকে এড়িয়ে চলছে, গম্ভীর মুখ করে বসে আছে। রাত যখন বাড়তে লাগলো, তানিয়া আমেনা বেগমকে বলল, আম্মু, আপনি চলে যান, আপনার ছেলে এলে আমি দরজাটা খুলে দিব। সারাদিন ছেলেটার জন্য চিন্তা করে ছেলেটা কল রিসিভ না করায় অস্থির হয়ে শেষমেশ আমেনা বেগম আমেনা সালমা বেগমের কথাটাই মেনে নিল। তানিয়ার সাথের জন্য রাফসান বেরিয়ে গেছে মেনে নিয়ে তানিয়ার প্রতি ক্রুদ্ধ হলেন। এখন তানিয়ার কথায় রাগী স্বরে বলে উঠলেন, কেন? আমি কেন চলে যাব? আমার সামনে আমার ছেলেকে অপমান করতে পারবে না বলে চলে যেতে বলছো? আমি থাকলে তোমার খুব অসুবিধা হয়ে যাবে। শাশুড়ির কথায় তানিয়া অবাক হলো, বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব করলো। বিয়ের এতগুলো বছরেও শাশুড়ি কখনো একটুখানি রাগ নিয়ে কথা বলেনি, গলা উঁচু করে তার সাথে কথা বলেনি, সব সময় নরম ভাবে কথা বলেছে। অথচ আজকে আজকে এভাবে এত বড় কথাটা বলতে পারলো? তানিয়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু আপনি। তানিয়া কথাটা শেষ করতে পারল না। তানিয়ার কথার মাঝপথেই আমেনা বেগম কড়া গলায় বলে উঠল, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না, তুমি রুমে চলে যাও। তানিয়া আমেনা বেগমের কথাটা মানতে চাইল না, দ্বিমত পোষণ করে বলল, আমি থাকি আম্মু, আমার কোনো সমস্যা হচ্ছে না এখানে। আমেনা বেগম কথাটা মানলেন না, আগের থেকেও দ্বিগুণ কড়া হলেন, ধমকে বলে উঠলেন, তোমাকে কি বলেছি তুমি কি শুনতে পাওনি? নাকি ইচ্ছে করেই আমার কথা অমান্য করতে চাইছো? আমার কথা শোনার প্রয়োজন বোধ করছো না? তোমাকে বলেছি রুমে যেতে, তুমি রুমে যাও। তানিয়া তীক্ষ্ণ কথাগুলো হজম করে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত এখানে সময় ব্যয় না করে রুমের দিকে ছুট লাগালো। রুমে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে কান্না করতে লাগলো। অদ্ভুত অভুক্ত ক্লান্ত শরীরটা নরম বিছানা পেয়ে আরাম পেল। কান্নার মাঝেই ঘুমের অতলে তলিয়ে গেল তানিয়া। তানিয়া রুমে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমেনা বেগম এখনো ছেলের জন্য অপেক্ষা করে আছেন। ঘুমে চোখগুলো যেন বুজে আসছে, তবে রাফসানের ফেরার কোনো নাম নেই। মিনিট পাঁচেক পরেই কলিং বেল বেজে উঠল। আমেনা বেগমের চোখ থেকে ঘুম ছুটে গেল। তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে দরজাটা খুলে দিলেন। রাফসান আমেনা বেগমকে দেখে অবাক হলেন, আবার খুশিও হলেন। আমেনা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তুমি এখনো ঘুমাওনি? এত রাত পর্যন্ত জেগে আছো কেন? ছেলেকে বাহিরে রেখে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম, আমার ঘুম হতো। তুই এত রাত করে ফিরছিস কেন? কি এত কাজ তোর? রাফসান মায়ের শেষ প্রশ্নটা কৌশলে এড়িয়ে গিয়ে বলল, আমি কি এখনো ছোট আছি আম্মু? আমার জন্য কিসের এত চিন্তা করছো? আমি বড় হয়ে গেছি আম্মু, এত চিন্তা বাদ দাও। আমেনা বেগম রাফসানকে খাবার বেড়ে দিতে দিতে বললেন, সন্তানের জন্য মায়ের চিন্তা কখনো শেষ হয় না। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত চিন্তা থাকবে, তুই বড় হয়ে গেলেও থাকবে। রাফসান আর কথা বাড়ালো না, মায়ের সাথে খাবার খেয়ে নিল। আমেনা বেগম ছেলেকে পেয়ে ভুলে গেলেন তার পুত্রবধূ এখনো অভুক্ত আছে। রাফসানের ফেরার আশায় সেও কিছু মুখে তোলেনি। রাফসান খাওয়া শেষ করে রুমে গেল। ঘুমন্ত তানিয়াকে সামনে গিয়ে বিছানার সামনে হাঁটু গেড়ে বসলো। তানিয়ার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বলল, ভালোবাসা বড্ড যন্ত্রণার। ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে, সেটা জানা আরো বেশি যন্ত্রণার। তানিয়া সকালবেলা ঘুম থেকে উঠে গতকালের মতোই নিজেকে একা বিছানায় দেখল। উনি কি তাহলে রাতে রুমে আসেনি? তানিয়া প্রশ্নের উত্তর খুঁজে এবং উত্তর পেল না। দ্বিধাগ্রস্ত হয়ে বিছানা ঠিক করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো সর্বপ্রথম রান্নাঘরে চলে গেল। তানিয়া রান্নাঘরে গিয়ে দেখলো আমেনা বেগম, সালমা বেগম দুজনেই রান্নাঘরে আছেন। তানিয়াকে দেখা মাত্রই আমেনা বেগম বলে উঠলেন, রাফসান কি ঘুম থেকে উঠে চলে গেছে? তানিয়া আমেনা বেগমের কথাটা শুনলো, তবে আমেনা বেগমের কথা বুঝলো না। রাফসান কালকে রাতে বাসায় ফিরেছিল। কথাটা শোনা মাত্রই তানিয়া বলে উঠল, উনি তো কালকে রাতে বাসায় ফেরেনি। তানিয়া কথাটা বলার সাথে সাথেই দুই জোড়া বিস্মিত নয়ন তানিয়ার দিকে তাকালো। দুজনের চোখেই অবাকতা। দুজনের দৃষ্টি দেখে তানিয়া ভড়কে গেল। আমেনা বেগমের প্রশ্নটা মনে হতেই ধ্যান ফিরল। অবাক কণ্ঠে প্রশ্ন করলো, উনি কি রাতে বাসায় ফিরেছিলেন? তানিয়ার প্রশ্নটা শোনা মাত্রই সালমা বেগম হাই হাই করে উঠলেন। তানিয়াকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বলে উঠলেন,
এই কি বউ ঘরে এলো আমাদের! নিজের স্বামীর প্রতি কোনো খেয়াল নেই, যত্ন নেই, স্বামীর খবর রাখে না। রাফসান দেশে না আসলে তো এসব জানতেই পারতাম না। এতদিন এই কোন কালসাপের সাথে ঘর করলাম আমরা! তানিয়া মাথা নিচু করে ফেলল। সালমা বেগমের কথা শুনে শিওর হয়ে গেল রাফসান কাল রাতে বাসায় ফিরেছিল। তানিয়া মনে মনে আরো কয়েকটা বিষবাক্য শোনার জন্য প্রস্তুত হয়ে গেল। তখনই শুনতে পেল আমেনা বেগম বলছেন, কপাল করে বউ এনেছিলাম। যদি জানতাম এমন হবে তাহলে কখনোই ঘরে বউ তুলতাম না। তানিয়া নিশ্চুপে কথাগুলো শুনল। আমেনা বেগম কথাটা বলে চুপ করে গেলেও সালমা বেগম চুপ রইলেন না। সেদিনে সেই দিন রনিতের গালের 5 আঙ্গুলের দাগের উসুল যেন নিজের তীক্ষ্ণ কথা দিয়েই শোধ করতে চাইছেন, এবং তানিয়ার চোখে চিকচিক করা পানিগুলো দেখে বুঝেও গেলেন সে তার কাজে সফল হয়েছে। আমেনা বেগম অন্য দিনের মতো আজকেও সালমা বেগমকে থামালেন না। তানিয়ার আচার আচরণে বুঝে গেলেন রাফসানের সাথে তানিয়ার সম্পর্কটা ভালো না। তাই সালমা বেগম যা হচ্ছে, যা ইচ্ছা তাই বলে যাওয়ার পরও আমেনা বেগম কিছুই বললেন না। সালমা বেগমের সাথে সাথে নিজেও তানিয়ার চোখের পানিগুলো দেখলেন। তা দেখে বুকের ভেতরটা জ্বলে উঠল। 3 বছর হয়ে গেল মেয়েটা এখানে আছে। নিজের মেয়ে না থাকায় তানিয়াকে মেয়ের মতোই যত্ন স্নেহ করেছেন। কখনো কথার ভানে কান্না করানো তো দূরের কথা, কথা রাগী স্বরেও পর্যন্ত বলেনি। আজ সেই মেয়েকে কান্না করতে দেখে বুকটা জ্বলে উঠল, তবে মুখে সেটা প্রকাশ করলেন না। সারাটা দিন তানিয়া বিষণ্ণ মনে পার করলো। দুপুরে সকলে খাবার খেয়ে যখন নিজের রুমে চলে গেল, তানিয়া ড্রয়িং রুমে একা একা বসে রইল। মন মেজাজ ভালো নেই তার। মাথা নিচু করে বসে রইল তানিয়া। চোখের সামনে 2 জোড়া পা থেমে যেতেই তানিয়া চোখ তুলে তাকালো। চোখের সামনে রনিতের মুখটা দেখে চোখ ফিরিয়ে নিল। রনিত তানিয়ার চোখ ফিরিয়ে নেওয়ার দৃশ্যটা দেখে হেসে উঠল। তানিয়া যে সোফায় বসেছিল, তানিয়ার পাশ ঘেঁষে সেই সোফায় বসে পড়ল। রনিত বসার সাথে সাথেই তানিয়া সোফা থেকে উঠে গেল। তা দেখে রনিত আরেক দফা হেসে বলল, আহারে বেচারির কি কষ্ট! স্বামী কত অবহেলা করছে! ইস, এত কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। রনিতের খোঁচা দেওয়া কথাটা শুনে তানিয়া চোখটা বন্ধ করে সরে গেল। কোনো প্রতিবাদ করলো না। রনিত আবারও বলে উঠল, শোনো, তুমি আমাকে গ্রহণ করে নাও। রাফসানের থেকে আমি তোমায় বেশি খুশি রাখতে পারবো, কোনো কষ্ট দেব না। তানিয়া রনিতের দিকে তাকিয়ে ক্রুদ্ধ স্বরে বলল, আমি যদি মরেও যাই তবুও আপনার মতো নিকৃষ্ট মানুষের কাছে যাব না। তানিয়া রনিতকে কথাটা বলে নিজের রুমের দিকে চলে গেল। তানিয়াকে যেতে দেখে রনিত হেসে উঠল। হাসি থামিয়ে নিজে নিজেই বলল, তোমাকে তো আমার করবই। রাতের খাবার খেয়ে রিতা তানিয়ার কাছে রান্নাঘরে গেল। তানিয়াকে প্রশ্ন করলো, ভাবি, আজ 2 দিন ধরে ভাইয়াকে দেখছি না যে, ভাইয়া কোথায় গেছে? তানিয়া থালা বাসন ধুতে ধুতে রিতার প্রশ্নের উত্তরে বলল, তোমার ভাইয়া আমাকে বলে যায়নি। কেন, তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? ভাইয়া কি কোনো কারণে তোমার সাথে রাগ করেছে? তেমন কিছুই হয়নি। তোমার ভাইয়া কেন এমন করছে তার কারণ আমি জানতে পারিনি। কাল রাতে অজান্তে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার ভাইয়াও আমাকে ডাকেনি। তুমি ভাইয়ার সাথে কথা বলে সব ঠিক করে নিও ভাবি। রাগ অভিমান বেশি দিন জমিয়ে রাখা ভালো না, যত তাড়াতাড়ি সব মিটিয়ে নেওয়াই ভালো। রিতা চলে গেল। তানিয়া কাজ শেষ করে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল। কাল রাতে বেখেয়ালিতে ঘুমিয়ে গেলেও আজ ঠিক করলো ঘুমাবে না। রাফসানের এমন আচরণে কারণ না জেনে কিছুতেই সে শান্তি পাচ্ছে না। যে করেই হোক কারণটা জানবেই। তানিয়া রাফসানের জন্য অপেক্ষা করলো। রাতে যখন খেয়ে যার যার রুমে চলে গেল, তখন তানিয়া একাই রাফসানের জন্য অপেক্ষা করলো। আমেনা বেগম মাথা ব্যথার কারণে টিকতে না পেরে রুমে চলে গেল। রাত বাড়তে লাগলো। ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়ে গেল। তানিয়া সোফায় বসে ঝিমোচ্ছে। তানিয়া সোফার গায়ে মাথা এলিয়ে চোখটা বন্ধ করে ফেললো। মিনিট খানেকের মধ্যেই চোখ জোড়ায় ঘুম নেমে এলো। তানিয়ার চোখ জোড়া যখন ঘুমে বন্ধ, ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। তানিয়ার চোখ থেকে ঘুমটা উড়ে গেল। সোফা থেকে উঠে দরজাটা খুলে দিল। প্রায় 2 দিন পর রাফসানের মুখটা দেখল তানিয়া। রাফসানের মুখটা এখনো গম্ভীর করা। রাফসান তানিয়ার ঘুমে লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখে তানিয়ার থেকে চোখটা ফিরিয়ে নিল। তানিয়া রাফসানের এড়িয়ে যাওয়া দেখল।
তবে কোনো কথা বলল না। তানিয়া রাফসানের জন্য খাবার বেড়ে দিল। রাফসান নিশ্চুপে খাবার খেয়ে চলে গেল। তানিয়া নিজেও খাবার খেয়ে রুমে গেল। রাফসান বিছানায় শুয়ে আছে, বাম হাতটা কপালের ওপরে রেখে চোখের ওপরে লাইট আসা আলোটা আটকালো। তানিয়া বিছানায় গিয়ে বসলো। রাফসানকে প্রশ্ন করবে কি করবে না ভেবে বিব্রত বোধ করলো। শাড়ির আঁচলটা আঙ্গুলের মাথায় পেঁচাতে পেঁচাতে বলল, আপনি সারাদিন কোথায় ছিলেন? তানিয়া প্রশ্নটা করে উত্তরের আশায় রাফসানের দিকে তাকিয়ে রইল। রাফসান কটাক্ষ করেই বলল, আমি কোথায় থাকি সেটা জেনে তুমি কি করবে? আজকাল কি আমাকে স্বামী ভাবতে শুরু করেছো নাকি? তানিয়া রাফসানের কটাক্ষ করে বলা কথাটা হজম করে নিল। দুই চোখ বন্ধ করতেই 3 বছর আগের ঘটনাটা মনে পড়ল। সেই সাথে রিতার বলা কথাটাও মনে পড়ল। তানিয়ার মধ্যে আস্তে আস্তে তৈরি হওয়া কোমলতার স্বভাবটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরে কঠিন হয়ে গেল। তানিয়া কঠোর স্বরে বলল, আমার সাথে আপনার কোনো শত্রুতা ছিল বলে আমার মনে পড়ছে না। তাহলে কেন সেই দিন ইচ্ছে করে আমাকে অপমান করলেন? রাফসান কপাল থেকে বাম হাতটা নামিয়ে ফেলল। তানিয়ার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে তোমায় অপমান করেছি? ইচ্ছে করে করেননি? তাহলে কিসের ভিত্তিতে সেই দিন বলেছিলেন? আপনার বোনের চোখে পানি আপনি সহ্য করতে না পেরে আপনি ভার্সিটিতে এসেছেন। আপনার তো নিজের বোন নেই। রিতা আপনাদের এইখানে পড়তে চেয়েছিল, কিন্তু রিতা আমাকে বলল রিতা আমার কথা আপনাকে বলেনি। রাফসান তানিয়ার কথাটা শুনল, বিছানা থেকে উঠে বসে তানিয়ার দিকে তাকালো, তারপর মুখটা মলিন করে বলল, সেদিন ভুলটা আমার ছিল। আমি ইচ্ছে করে ওই রকম করতে চাইনি, কিন্তু মাথাটা গরম থাকায় ভালো মতো যাচাই না করেই তোমার সাথে অমন আচরণ করে ফেলেছিলাম। তানিয়া অবাক কণ্ঠে বলল, মানে কি যাচাই করেননি? রাফসান দুই চোখ বন্ধ করে সেই দিনের কথা মনে করলো। রিতা রাফসানদের বাসায় এসেছিল এখানে থেকে পড়ালেখা করবে বলে। ভার্সিটিতে চান্স পেয়েও ছিল, তবে সেখানে একদিনও টিকতে পারেনি। নতুন ভার্সিটি, নতুন পরিবেশ, অনেক উত্তেজনা, আনন্দ, খানিকটা ভয় নিয়ে গিয়েছিল রিতা। রাফসানই তাকে নিয়ে গিয়েছিল, তবে ভার্সিটির গেট পর্যন্ত গিয়েছিল। রিতার ভয় ছিল র্যাগিং নিয়ে। ভার্সিটিতে গেলে সিনিয়রদের কাছে র্যাগিং এর শিকার হতে হয় শুনেছিল রিতা। সেইটা নিয়েই মনের মাঝে কিঞ্চিত ভয়ের আভাস দেখা দিয়েছিল। তবে সেই কিঞ্চিত ভয়ের আভাসটা ব্রাট হয়েছিল যখন তখন একটা মেয়ে, এই মেয়ে ডেকে উঠেছিল। রিতা বুকটা ধক করে উঠেছিল। এই বুঝি র্যাগিং এর শিকার হতে হবে, সেই ভয়ে ততস্থ হয়ে গেল। রিতা ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। 3টা মেয়ে আর 2টা ছেলেকে একসাথে গোল হয়ে বসে থাকতে দেখলো। মাঝখানে বসা মেয়ের ডান হাতটা তার ডান পাশে বসে থাকা ছেলেটার কাঁধের ওপরে। মেয়েটা বাম হাতের তর্জনী আঙ্গুলটা তাক করে রিতাকে কাছে ডাকলো। রিতা দুরু দুরু বুকে এগিয়ে গেল। তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে খেয়াল করলো মেয়েটার ঠোঁটটা কালো। মেয়েটার গায়ের রঙের সাথে যা একদমই বেমানান। রিতা নিজ মনেই প্রশ্ন করলো, আপু কি সিগারেট খায়? রিতা নিজ মনেই প্রশ্নটা করার সাথে সাথে তীক্ষ্ণ গলার স্বরে কেঁপে উঠল। মেয়েটার ডান পাশে বসে থাকা ছেলেটা ধমকে বলে উঠল, এই মেয়ে, তুমি কোন ইয়ারের? নতুন মনে হচ্ছে। রিতার মাথাটা ওপর নিচ করে হ্যাঁ বোঝালো। তখন মাঝখানে বসে থাকা মেয়েটা বলে উঠল, মাথা নাড়াচ্ছ কেন? তুমি কি বোবা? মুখ ফুটে কথা বলতে পারো না? রিতা আবারও মাথা নাড়ালো। তখন দেখলো মাঝখানের মেয়েটা ভুরু কুঁচকে তাকালো। রিতা সঙ্গে সঙ্গে বুঝতে পারলো সে আবারও একই ভুল করেছে। তড়িঘড়ি করে বলল, জি জি, আমি কথা বলতে পারি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আজকেই প্রথম ক্লাস করতে এসেছি। মাঝখানে বসে থাকা মেয়েটা এবার সোজা হয়ে বসলো। তার ডান পাশে বসে থাকা ছেলেটার কাঁধ থেকে ডান হাতটা নামিয়ে নিল। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কপালের বাম দিকে পড়ে থাকা চুলগুলো আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, গুড, তোমাকে দিয়ে সেই বিনোদন হবে। আমাকে চেনো তো? আমি তানিয়া, এবার ফাইনাল ইয়ারের বাংলা বিভাগের ছাত্রী। তো তোমাকে একটা কাজ করতে হবে। রিতা মাথা নাড়িয়ে সায় দিল। মুখে বলল, কি কাজ আপু? মেয়েটা চুপ করে রইল। হয়তোবা মনে মনে ভাবলো কি কাজ দেওয়া যায়। মিনিট দুয়েক পরে বলে উঠল, গেটের দিকে তাকিয়ে থাকো। যেই ছেলেটা প্রথমে আসবে তাকে একটা কিচ করতে হবে।
যদি একসাথে দুজন আসে তাহলে দুজনকে একটা একটা করে 2টা কিস করতে হবে। রিতা আটকে উঠল, বুকের ভেতরে ধুকফুকানি বাড়তে লাগলো। এমন অপ্রত্যাশিত কথায় শরীরটা কিঞ্চিত কাঁপতে লাগলো। রিতা শুকনো ঢোক গিলে বলল, আপু অন্য কোনো। মেয়েটা হাতের ইশারায় রিতাকে থামিয়ে দিল, কড়া গলায় বলল, কোনো বাড়তি কথা শুনতে চাই না। হয় আমার কথা মতো কাজ করবে, নয়তো। শেষের নয়তো কথাটা টেনে বলে মেয়েটা বিশ্রীভাবে হেসে উঠল। তার সাথে তাল মেলালো তার পাশে বসে থাকা ছেলে মেয়েগুলো। রিতা হুট করে কান্না পেল। ভার্সিটিতে আসলে এমন বিশ্রী ঘটনা হবে জানলে কখনোই আসতো না। রিতার নীরবতা দেখে তানিয়া নামের মেয়েটা পাশের মেয়েটাকে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, তোমাকে কি বললো শুনতে পাওনি? তাড়াতাড়ি করে গেটের কাছে যাও। রিতার চোখে পানি চিকচিক করে উঠল। এই মুহূর্তে ভার্সিটিতে ভর্তি হওয়া জীবনের সবচেয়ে বড় অন্যায়তম কাজ হিসাবে মনে করলো। এখানে কি আদৌ মানুষ পড়তে আসে, শিক্ষা লাভ করতে আসে, নাকি র্যাগিং নামের সিনিয়র ছাত্রছাত্রীরা জুনিয়রদেরকে র্যাগিং নামক কুশিক্ষা দেয়? রিতা দাঁড়ালো না, এক পা করে এগিয়ে যেতে লাগলো। 5 জোড়া চোখ উৎসুক হয়ে রিতার কাণ্ড দেখতে লাগলো। তবে তাদের আশায় পানি ঢেলে গেটের কাছে গিয়ে রিতা দৌড়ে বের হয়ে গেল। যা দেখে 5 জনের মুখে হাসি ফুটলো। 5 জনই দম ফাটা হাসিতে ফেটে পড়লো। রিতা ভার্সিটি থেকে বেরিয়ে রাফসানকে দেখতে পেল। চোখ থেকে পানি পড়তে লাগলো। রাফসান একটা ছেলের সাথে কথা বলছে, হয়তো পরিচিত কেউ। রিতা রাফসানের কাছে গিয়ে ভেজা কণ্ঠে বলল, ভাইয়া, আমি এখানে পড়বো না। রিতার চোখের পানি, মুখে এমন অদ্ভুত কথা শুনে রাফসান হতবাক হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে মেয়েটা খুশি মনে ভার্সিটিতে গেল, এইটুকু সময়ে এমন কি হলো যে চোখ থেকে পানি পড়ছে? রাফসান অবাক কণ্ঠে বলল, কি হয়েছে রিতা? তুই কান্না করছিস কেন? এখানে পড়বি না এটাই বা বলছিস কেন? রিতা মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি পড়বো না ভাইয়া, এখানে পড়বো না। এখানে র্যাগিং নামে অসৎ কাজকর্ম করা হয়। র্যাগিং তো সিনিয়ররা জুনিয়রদের দেয়, এখানে ভার্সিটিতে না পড়ার কি সম্পর্ক? রিতা রাফসানকে তানিয়ার নামের একটি মেয়ের দেওয়া কাজটার কথা বলল। বলতে বলতেই চোখ দুটো আবারও চিকচিক করে উঠল। সবগুলো কথা শুনে রাফসানের মুখটা রাগে ক্ষোভে গম্ভীর হয়ে গেল। হাত দুটো মুষ্টিবদ্ধ করলো। রিতার হাতটা ধরে বলল, চল আমার সাথে। কোন মেয়েটা বলেছে দেখাবি আমাকে? রিতা নড়ল না, ঠায় দাঁড়িয়ে থেকে বলল, আমি যাব না, এখানে পড়বো না আমি। না গেলে মেয়েটাকে চিনিয়ে দিবি কিভাবে? মেয়েটা বলেছিল মেয়েটার নাম তানিয়া, ফাইনাল ইয়ারের বাংলা বিভাগের ছাত্রী, ভার্সিটিতে গেলেই দেখতে পাবে। মেয়েটা বোধহয় অনেকেই চেনে, কাউকে জিজ্ঞাসা করে দেখো। রাফসান রিতার হাতটা ছেড়ে দিল। গটগট করে বিক্ষিপ্ত মেজাজে চোখের পলকে ভার্সিটির ভেতরে চলে গেল। ভার্সিটির ভেতরে এত এত মেয়ের মাঝে তানিয়া নামের মেয়েটিকে বুঝতে পারলো না। রিতার কথা মতো কাউকে জিজ্ঞেস করবে ভাবলো। এদিকে ওদিকে তাকিয়ে একটা মেয়েকে চোখে পড়লো। মেয়েটার কাছে গিয়ে জানতে পারলো সে ফাইনাল ইয়ারে পড়ে। মেয়েটাকে বলল, ফাইনাল ইয়ারের বাংলা বিভাগের ছাত্রী তানিয়াকে চেনেন? মেয়েটা রাফসানের পেছনে আঙ্গুল তাক করে বলল, ওই যে গোলাপি 3 পিস পরা মেয়েটা, ওটাই তানিয়া। রাফসান পেছনে ফিরে তাকালো। গোলাপি 3 পিস পরা মেয়েটা ফর্সা গোলগাল মুখশ্রী দেখে থমকে গেল, মুগ্ধ হলো। এই মেয়েটা এমন জঘন্য র্যাগিং দিয়েছে? এই মেয়েটা? রিতার কান্নারত মুখটা মনে পড়তেই রাফসানের মুগ্ধতা কেটে গেল। গোলাপি 3 পিস পরা মেয়েটার সামনে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে বলল, কি ভাবেন কি নিজেকে? নিজে চরিত্রহীন বলে দুনিয়ার সকল মেয়েকে চরিত্রহীন ভাববেন? সকলে আপনার মতো চরিত্রহীনা না। সবাইকে নিজের মতো করে একই পাল্লাতে মাপতে যাবেন না। তানিয়া গালে হাত দিয়ে অবাক চোখে সামনে দাঁড়ানো পুরুষটির দিকে তাকালো। অচেনা পুরুষটির মুখে নিজের সম্পর্কে এমন অমার্জিত কথাগুলো শুনে রাগে শরীরটা জ্বলে গেল। পরপর 2টা থাপ্পড় দেওয়ার কারণে ভার্সিটির অনেকেই তাদের দিকে তাকালো। সকলের চোখে উপচে পড়া কৌতূহল। তানিয়া একবার চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে রাফসানের দিকে তাকালো। কণ্ঠে রাগ নিয়ে বলল, আপনি কি পাগল? কে আপনি? কি বলছেন কি আপনি? চেনা নেই জানা নেই, হুট করে এসে থাপ্পড় মেরে যা তা তাই বলছেন? এত সাহস!
তানিয়া রাগ মিশ্রিত কথাগুলো শুনে রাফসানের রাগটা আরো বেড়ে গেল। রাগের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তানিয়ার গালে আরো কয়েকটা থাপ্পড় মেরে বলল, সাহসের কি দেখেছেন? আপনার লজ্জা করে না র্যাগিং এর নামে এসব অশ্লীল কাজ করাতে? আপনি জানেন আমার বোনটি কত আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল, অথচ আপনি কি করলেন? র্যাগিং এর নাম করে একটা ছেলেকে কিস করতে বললেন। আপনি নির্লজ্জ বলে অন্য কারোর লজ্জা আত্মসম্মান নেই? চরিত্রহীন মেয়ে কোথাকার। তানিয়ার কান্না পেল। নিজ সম্পর্কে এমন ঘৃণ্য কথাগুলো সহ্য করতে না পেরে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। লজ্জায় অপমানে মুখটা থমথমে হয়ে গেল। রাফসান নিজের রাগটাকে সংবরণ করলো। তানিয়ার দিকে ঘৃণ্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ভার্সিটির বাহিরে চলে যেতে লাগলো। তানিয়া ছলছল দৃষ্টিতে অচেনা পুরুষটার যাওয়ার দিকে তাকালো। জীবনের সবচেয়ে ঘৃণ্য মানুষের তালিকায় ফেলে দিল এই অচেনা অজানা অপরিচিত পুরুষটাকে। রাফসান চোখ খুলে তানিয়ার দিকে তাকিয়ে অনুতপ্তের স্বরে বলল, ভুলটা আমার ছিল। রিতাকে সেই দিন ওই মেয়েটা র্যাগিং করেছিল, সেই মেয়েটার নামও তানিয়া ছিল। আমি তোমাকে সেই তানিয়া ভেবে। রাফসান চুপ করে গেল। তানিয়া তাদের ক্লাসের সেই তানিয়ার মুখটার কথা মনে করলো। মনে করেই রাফসানকে বলল, যদি একটু যাচাই করে নিতেন তাহলে হয়তো আমার চোখে আপনি এতটা ঘৃণ্য ব্যক্তি হতেন না। সেই দিনের জন্য কি ক্ষমা করে দেওয়া যায় না? ভুল তো মানুষ মাত্রই হয়। ভালো না বাসো, অন্তত ঘৃণা করো না। তোমার চোখে ঘৃণা দেখলে বুকটা বড্ড জ্বলে। তানিয়া তাচ্ছিল্য করে বলল, ঘৃণা করব না? সেই দিন আমার কিরকম অবস্থা হয়েছিল ভেবে দেখেছেন? ভরা মাঠে এত এত মানুষের মাঝে আমাকে থাপ্পড় মেরে চরিত্রহীন নির্লজ্জ বলেছিলেন। একটা মেয়ের কাছে চরিত্রহীন নির্লজ্জ উপাধি পাওয়ার চেয়ে অপমানের আর কি আছে? আপনি বলেছেন ঘৃণা না করতে। রাফসান চুপ করে রইল। তানিয়ার কথার পরিবর্তে কি বলা উচিত বুঝতে পারল না। তানিয়া চুপ করে থেকে আবারও বলল, আমার সংসার করার ইচ্ছেটা আপনার জন্যই মরে গেল। তানিয়ার কথাটা রাফসানের বুকে গিয়ে বিঁধল। কোনো একটা কথা মনে পড়তেই মেজাজটা তীক্ষ্ণ হলো। গলার স্বর পাল্টে টকবগে মেজাজে বলল, কেন? আমি রনিতের মতো নই বলে? রাফসানের কথায় তানিয়া আহাম্মক বনে গেল। কোনো কথার সাথে কোন কথা বলল লোকটা? এখানে রনিতের কথা এলো কোথা থেকে? তানিয়া ভুরু কুঁচকে শক্ত কণ্ঠে বলল, রনিতের মতো না মানে? কি বলতে চাইছেন আপনি? রাফসান উত্তর দিল না, চুপ করে বসে রইল। তানিয়া উত্তরের আশায় রাফসানের দিকে চেয়ে রইল। যখন কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেল তখন আবারও বলল, আপনাকে কিছু জিজ্ঞেস করলাম তো, আপনি রনিতের কথা বলে ঠিক কি বোঝাতে চাইছেন? রাফসান এবারও চুপ। বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইটটা নিভিয়ে এলো। তানিয়া তখনও খাটের এক কোণায় বসে আছে। রাফসান বিছানায় এসে তানিয়ার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ে বলল, বুঝতে পেরেও যদি না বোঝার ভান করো তাহলে আমার কিছুই করার নেই। তানিয়া রাফসানের কথার আগামারা কিছুই বুঝলো না। এখন প্রচন্ড রাগ লাগছে। এমন ভনিতা করার মানেটা কি? তানিয়া শক্ত গলায় বলল, কিছু বলতে হলে স্পষ্ট করে বলবেন, না বললে এমন ভনিতা করার কোনো দরকার নেই। রাফসান তানিয়ার কথাটা শুনলো। তানিয়ার অগোচরে নিঃশব্দে তাচ্ছিল্য করে হাসলো, তবে কোনো কিছুই বলল না। তানিয়া রাফসানের কিছু বলবে মনে করে তাকিয়ে রইল, কিন্তু যখন দেখলো বিপরীত দিকের মানুষটা নির্বিকার নিশ্চুপ, তখন বিছানায় শুয়ে পড়ল। জানো ভাবি, তোমার স্বামীকে কিন্তু আমার ভালো লাগে, তবে বিয়ে করেছে বলে আমি চুপ ছিলাম। কিন্তু এখন দেখছি তোমাদের মধ্যে কেমন যেন দূরত্ব তৈরি হচ্ছে। বলি কোনো সমস্যা হলে তোমার দরকার নেই, ভাইয়ার জন্য আমি আছি তো। রিমার কথায় তানিয়া চমকে তাকালো। সকালের জন্য রুটি বানাতে গিয়েছিল। রিমার কথা শুনে হাত দুটো থেমে গেল। তাহলে এই কারণেই রিমা তাকে দেখতে পারে না? তানিয়া চমকানোর দৃষ্টিতে রিমার দিকে তাকালো। রিমার চোখে মুখে খুশির ঝিলিক। তানিয়াকে কথাটা বলতে পেরেছে বলে আত্মিক শান্তি পাচ্ছে। রিমা রাফসানকে ভালো লাগে, এটা শুনে তানিয়ার খুব একটা ভাবান্তর হলো না। বুকের ভেতরটায় চিনচিনে ব্যথাও অনুভব করলো না। তবুও রিমার কথার পরিপ্রেক্ষিতে শক্ত গলায় বলল, আপনার যাকে ভালো লাগে সেই ব্যক্তির আপনাকে ভালো লাগে তো? নাকি একপাক্ষিক ভালোবাসা হলে তো আবার সমস্যা? তানিয়ার কথায় রিমা কিছুটা বিচলিত হলো।
তবে সেটা তানিয়াকে বুঝতে দিল না। ঠোঁটের কোণে হাসি রেখে তানিয়ার দিকে খানিকটা এগিয়ে এসে বলল, ভালোবাসা একটা একপাক্ষিক নয় বলেই তো তোমার কাছে বলার সাহস পেলাম। তানিয়া আরো চমকে উঠল। রিমার কথাটা কানে যাওয়া মাত্রই অবিশ্বাস্য চোখে চাইল। রিমা সেই দিকে পাত্তা না দিয়েই রান্নাঘর ছেড়ে চলে গেল। তানিয়া বিস্মিত নয়নে তাকিয়ে রইল। রিমার কথাটা বিশ্বাস হচ্ছে না। তবে কি এই কারণেই উনি এমন আচরণ করছে? আজকে রাফসান গত দিনগুলোর আজকেও বাইরে গেল না, আর বাসার মধ্যেই রইল। তানিয়া টেবিলে সকালের নাস্তার জন্য খাবার এনে রাখছে। ড্রয়িং রুমের সোফায় রাফসান, রনিত, রিমা, রিতা বসে আছে। রিমা, রিতা, রাফসান কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। তবে রনিত ওদের থেকে আলাদা। ওদের থেকে কিছুটা দূরে বসে তানিয়ার দিকে তাকিয়ে আছে। রাফসানের আচমকা রনিতের দিকে চোখ গেল। রনিতকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে দৃষ্টি অনুসরণ করে রাফসানও সেই দিকে তাকালো। তৎক্ষণাৎই রাফসানের চোখ মুখ শক্ত হয়ে গেল। মেয়েটা কি ইচ্ছে করে এইসব করছে? তানিয়া জগ থেকে পানি ঢালছে। ঠিক তখনই শাড়ির আঁচলের খানিকটা অংশ সরে গিয়ে উদরের একটু অংশ উন্মুক্ত হয়ে গেছে। তানিয়ার উন্মুক্ত উদরের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে রনিত। রাফসান আর সহ্য করতে পারল না। সারা শরীর রাগে কাঁপছে। রনিতের দিকে একবার অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রিমা রিতার কথা থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তানিয়ার সামনে গিয়ে চোখ মুখ শক্ত করে কড়া গলায় ধমকের স্বরে বলল, এক্ষুনি রুমে আসো। হঠাৎ করে রাফসানের এমন ধমকে উজবুকের মতো তাকালো তানিয়া। রাফসানের চোখ মুখের কাঠিন্যতা দেখে চমকে উঠল। মানুষটা কি রেগে আছে? কিন্তু কেন রেগে আছে? তানিয়া অবাক কণ্ঠে বলল, রুমে কেন যাব? এমনিতে রাগে শরীর দাউ দাউ করে চলছে, তার উপরে কথা না শুনে পাল্টা প্রশ্ন করায় রাফসানের রাগের পরিমাণ যেন আরো এক ধাপ বেড়ে গেল। রাফসান ডাইনিং টেবিলে জোরে একটা বাড়ি মেরে উচ্চ স্বরে চেঁচিয়ে বলল, আমি যেতে বলেছি যাবে, এত প্রশ্ন কেন করছো? ডাইনিং টেবিলে সজোরে বাড়ি মারার ফলে ডাইনিং টেবিলে থাকা প্লেট গ্লাস সবগুলো নড়ে ঝনঝন শব্দ হলো। সেই সাথে রাফসানের এমন চেঁচিয়ে ওঠার ফলে তানিয়া ভয়ে ভয় পেয়ে গেল। রিমা, রিতা অবাক চোখে চেয়ে রইল। তবে রনিতের মুখের হাসি আর রাফসানের রাগের কারণটা তার কাছে স্পষ্ট। রাফসানের এমন রাগ দেখে তানিয়া কথা বাড়ালো না, বিনা বাক্যে রুমের দিকে পা বাড়ালো। তানিয়ার পিছু পিছু রাফসানও রুমে গেল। রুমের দরজাটা আটকে তানিয়ার দুই বাহুতে হাত রেখে দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত স্বরে বলল, সমস্যা কি তোমার? আমার বউ হয়ে আমার চোখের সামনে আমার ভাইয়ের সাথে রং লীলা করবে, আর আমি বসে বসে দেখব? তোমার কি মনে হয় আমাকে, হ্যাঁ, আমি খুব ভালো চুপচাপ সবকিছু সহ্য করছি বলে ভেবো না? আমি কিছুই করতে পারবো না। সহ্যের সীমা অতিক্রম করলে কতটা ভয়ঙ্কর হব ভাবতেও পারবে না। রাফসানের কথার মানে খুব কঠিন মনে হলো। এমন কথার মানে বুঝতে পারলো না তানিয়া। কি করেছে সে? এসব বলার মানেটা কি? রাফসানের বলা, আমার বউ হয়ে আমার চোখের সামনে আমার ভাইয়ের সঙ্গে রংলীলা করবে, আর আমি বসে বসে দেখবো? কথাটা কানে বাজতেই তানিয়া বলল, আপনার ভাইয়ের সাথে রংলীলা করছি মানে? কি বোঝাতে চাইছেন আপনি? তানিয়ার এমন অবুঝ ভঙ্গি রাফসানের একদম সহ্য হচ্ছে না। মেয়েটা এতটা নাটক করতে পারে? এতটা? শক্ত কণ্ঠে আবারও বলল, কি ভেবেছ আমি কিছুই জানি না? আমাকে স্বামী হিসাবে না মেনে কিসের কারণে 3টা বছর এখানে আছো জানি না আমি? তোমার এখানে থাকার কারণ তো রনিত, তাই না? তানিয়া অবাক চোখে চেয়ে রইল। রাফসানের কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল বুকে। রাফসান কথাটা বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজের রাগটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। নিজেকে ধাতস্থ করে তানিয়ার দিকে শীতল চোখে তাকালো। চোখ দুটোতে গভীর প্রেম নিয়ে, মুগ্ধতা নিয়ে, কণ্ঠে অসহায়ত্ব নিয়ে বলল, ভালোবাসি তোমায়, প্লিজ আমার সাথে এমনটা করো না, কষ্ট হয়, বুকটা তোমার শূন্যতায় খা খা করে। তানিয়া বিমূঢ় হয়ে কথাগুলো শুনল। রাফসানের এই কথাগুলো তার হৃদয় স্পর্শ করতে পারেনি। রাফসান একটু থেমে আবারও বলল, 3টা বছর কি যন্ত্রণায় কেটেছে, একটু যদি টের পেতে, একটু যদি বুঝতে পারতে তোমার অবহেলা আমায় কতটা আঘাত করেছে। কিন্তু তার থেকে বেশি আঘাত আমি এখন পাচ্ছি। আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমি মানতে পারছি না
আমি কিছুতেই মানতে পারছি না তুমি রনিতকে ভালোবাসো। তানিয়া শুকনো ঢোক গেল। রাফসানের চোখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসলো। ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে শীতল স্বরে বলল, আপনি জানেন, ঠিক 3 বছর আগে আমি আপনাকে যতটা ঘৃণা করতাম তার চেয়েও দ্বিগুণ ঘৃণা এখন করছি। সেই দিন কোনো পুরুষের নাম উল্লেখ ছাড়া আমার চরিত্রে কলঙ্ক লেপেছিলেন, কিন্তু আজকে আজকে আপনি আপনার ভাইয়ের সাথে জড়িয়ে প্রকাশ্যে আমায় চরিত্রহীন বানিয়ে দিলেন, তাও বিনা দোষে। রাফসান চমকে উঠল। চমকানো দৃষ্টিতে তানিয়ার দিকে তাকালো। তানিয়ার চোখে এক রাশ ঘৃণা দেখে বুকটা ভেতর থেকেই ছলাৎ করে উঠল। যেই চোখে প্রেম দেখতে চাই, ভালোবাসা দেখতে চাই, সেই চোখে ঘৃণা মানা যায়? হৃদয়টা কেঁপে ওঠে। রাফসান অবাক কণ্ঠে বলল, বিনা দোষে মানে? তুমি রনিতকে ভালোবাসো না? তানিয়া দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো। দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো কোনো এক সময় ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসা হয়নি। রাফসান তানিয়ার কথায় আরো অবাক হলো। সেই সাথে মনের মাঝে খানিকটা আশার আলো জ্বলে উঠল। তানিয়ার দিকে তাকিয়ে বলল, তবে রনিত যে বলল তুমি রনিতের জন্য এতদিন এখানে আছো? তানিয়া রাফসানের কথায় মাথা নাড়ালো, যার অর্থ না। রাফসানের সাথে তার ঘৃণার পাল্লাটাও রনিতের দিকে ভারী হলো। শান্ত স্বরে বলল, উনি কি বলেছিলেন আপনাকে? রাফসান চোখটা বন্ধ করে শ্বাস বন্ধ করে ফেললো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, সেই দিন রনিত আমাকে মেসেজ দিয়ে বলে একটা রেস্টুরেন্টে গিয়ে দেখা করতে। আমার সাথে নাকি জরুরি কথা আছে, তবে কথাগুলো বাড়িতে বলা যাবে না, আলাদাভাবে বলতে হবে। আমি রনিতের কথা রাখলাম। বাড়ি থেকে বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে দেখা করলাম। আমাকে দেখে রনিতের মুখে কুটিল হাসি ফুটে উঠল। হাসি মুখেই বলল, বসে পড়, কখন থেকে অপেক্ষা করছি। আমি ভুরু কুঁচকে তাকালাম। চেয়ার টেনে বসে রনিতের এত জরুরি তলব করার কারণ জানতে চাইলাম। রনিত তখন হেসে বলল, আগে কিছু অর্ডার দে। কে জানে, কথাগুলো শোনার পর হয়তো কিছু খেতে পারবি না, তার চেয়ে আগে খেয়ে নে। রনিতের কথায় আমি আশ্চর্য হলাম, সেই সাথে কৌতূহল বাড়াতে লাগলো। আর কি এমন কথা বলবে যে আমি শুনে কিছু খেতে পারবো না? খাবারের চিন্তা বাদ দিয়ে কথাটা শুনতে বললাম, কি বলবি বল, এত বাহানা করার কি আছে? যা বলবি সোজাসাপটা বলে দে। রনিত টেবিলের মধ্যে দুই কনুই রেখে রাফসানের দিকে একটু ঝুঁকে এসে কথাটা বলল, সাবধান করে দিলাম, তাও যদি শুনতে চাস আমি বলছি, তবে কথাটা শুনে যদি মনে কষ্ট হয়, হৃদয়টা ভেঙে যায়, তাহলে কিন্তু আমি দায়ী না। আমি তখন বিরক্ত হলাম। রনিতের কথার ধরনে বিরক্ত হয়ে অনীহা প্রকাশ করে বললাম, তুই কি কথাটা বলবি নাকি আমি চলে যাব? এভাবে কথা না পেঁচিয়ে আসল কথাটা বল। রনিত আবারও হেসে উঠল, কুৎসিত হাসি। আমি রনিতের দিকে কড়া দৃষ্টিতে তাকাতেই হাসি থামিয়ে দিয়ে বলল, বলছি বলছি। রনিত শান্ত হলো। আমি যেই কথাটা শোনার জন্য এতক্ষণ ধরে কৌতূহল নিয়ে বসেছিলাম, ঘুণ অক্ষরেও বুঝতে পারিনি সেই কথাটা আমার হৃদয়টাকে এফোড় ওফোড় করে দিবে। রনিত আমার চোখে চোখ রেখে বলল, তুই জানিস তানিয়া যে আমায় ভালোবাসে? বিশ্বাস করো, এই কথার যে কষ্টদায়ক বেদনাদায়ক কথা আমার জীবনে আমি দুটো শুনিনি। রনিতের কথায় বুকটা কেঁপে উঠলেও অসম্ভব রাগে চোখ দুটো লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বললাম, আমার বউকে নিয়ে আরেকটা উল্টোপাল্টা কথা বললে একদম খুন করে ফেলবো রনিত। রনিত আমার কথায় হেসে উঠল। তাতে আমার রাগটা আরো বেড়ে গেল। রনিত সেদিকে পাত্তা না দিয়েই বলে উঠল, তোর মনে হয় আমি উল্টোপাল্টা কথা বলছি? উল্টোপাল্টা কথা বলে আমার লাভ কি? তুই জানিস তানিয়া তোকে স্বামী হিসাবে মানে না। তারপরও তানিয়া এই বাড়িতে আছে। কেন আছে প্রশ্ন জাগেনি? একবারও মনে হয়নি তানিয়া চলে যেতে পারে? চলে যেতে পারলো না কেন? কেন গেল না? আমার রাগত মস্তিষ্ক খানিকটা ঠান্ডা হলো। রনিতের কথাগুলো মাথায় ঢুকলো। আসলেই তো, তানিয়া যেখানে আমায় মানে না, সেখানে আমার বাড়িতে কেন আছে? কিসের টানে? আমার মনের প্রশ্নগুলো আমার মাঝে থাকতেই রনিত আবারও বলে উঠল, তানিয়া আমার জন্য এখানে আছে, আমায় ভালোবাসে বলে। রনিতের কথাটা শোনা মাত্রই দ্বিতীয় দফায় বুকটা জ্বলে উঠল। রাগে শরীরটা রিরি করে উঠল। রনিতকে কেটে কুচি কুচি করে ফেলতে ইচ্ছে হলো। রাগী স্বরে বলে উঠলাম, তুই যা বলবি তাই বিশ্বাস করে ফেলবো? যদি কথাগুলো মিথ্যে হয় তাহলে তোর কি অবস্থা হবে তুই ভাবতেও পারছিস না।
রনিত আবারও হাসলো, মোবাইলটা বের করে চোখের সামনে একটা ছবি তুলে ধরলো, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে রনিতের হাত থেকে তুমি ফুল নিচ্ছ। দুজনের মুখেই হাসি হাসি ভাব। আমার যেন দুনিয়াটা উল্টে গেল। মুখ ফুটে কোনো কথা বলার শক্তি পেলাম না। রনিত মোবাইলটা পকেটে গুজে আবারও বলল, ছবিটা 3 বছর আগের। তানিয়ার আর আমার সম্পর্কটা 3 বছরের। তবে হঠাৎ করে একদিনের মধ্যে তোদের বিয়ে হয়ে যাওয়ায় কিছুই করার সুযোগ হয়নি। আমি আর শুনলাম না। রনিতের বলা কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের হয়ে যেতে লাগলো। আমার মাথায় মনে কেবলই একটাই ভয়, তুমি রনিতকে ভালোবাসো, সেই সাথে তোমার প্রতি ঘৃণা জন্মালো। ইচ্ছে করেই তোমাকে এড়িয়ে চললাম। রাত করে বাসায় ফিরে তোমার মুখোমুখি হতে চাইলাম না। কিন্তু আমার একই আমার একই বাড়িতে থেকে মুখোমুখি না হওয়া হয়তো অসম্ভব ব্যাপার। তাই আমাদের দেখা হয়ে গেল। তানিয়া রাফসানের কথাগুলো শুনল। রাফসানের কথা শেষ না হওয়া পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করলো না। রাফসানের কথাগুলো শেষ হতেই বুঝতে পারলো সবটা দোষ রনিতের। রনিত রাফসানকে উল্টো পাল্টা বুঝিয়েছে বলে রাফসান সেই প্রসঙ্গে এমন করেছে। তবে রাফসানেরও যে ভুল নেই তা নয়। তানিয়া রাফসানের দিকে তাকিয়ে বলল, আপনি না আমায় ভালোবাসেন, তাহলে বিশ্বাস কেন করলেন না? যেখানে বিশ্বাস নেই সেখানে কি আদৌ ভালোবাসা আছে? রাফসান আহত দৃষ্টিতে তানিয়ার দিকে তাকালো, তারপর খানিকটা হেসে বলল, তোমার সাথে আমার বিশ্বাসের সম্পর্ক নেই তানিয়া। তোমার সাথে আমার সম্পর্কটা একপাক্ষিক ভালোবাসার মতো, যেখানে শুধু আমি ভালোবেসে গেছি, কিন্তু তুমি ছিলে নির্লিপ্ত। সেখানে যদি কেউ এসে আমায় প্রমাণ দিয়ে বলে তুমি তাকে ভালোবাসো, তাহলে আমি সেটা বিশ্বাস করব না? এখানে কি অবিশ্বাসের কিছু আছে? তানিয়া চুপ হয়ে গেল। রাফসানের কথার পরিবর্তে বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। রাফসান প্রশ্ন করলো, তুমি রনিতের হাত থেকে ফুল নিয়েছিলে? তানিয়া রাফসানের দিকে তাকালো না, মাথা নিচু করে আলতো স্বরে বলল, হ্যাঁ, নিয়েছিলাম। রাফসান হতাশার শ্বাস ফেলল, খপ করে গিয়ে বিছানায় বসে পড়ল। ভুল, ভুল, আবারও সেই একই ভুল করছে। সেই সাথে তানিয়ার থেকে পেয়েছে একরাশ ঘৃণা। ঘৃণা আর ঘৃণা। ভালোবাসার মানুষের চোখে ঘৃণা দেখার চেয়ে কষ্টদায়ক ব্যাপার আদৌ দুটো আছে? হুম, বোধ হয় নেই। রাফসানও সেই কষ্টের আগুনে দগ্ধ হচ্ছে, বুকটা দাউ দাউ করে জ্বলছে। রাফসান তানিয়ার দিকে তাকিয়ে আক্ষেপের স্বরে বলল, ভুল হয়ে গেছে তানিয়া, আমি আবারও ভুল করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও। তানিয়ার কোনো ভাবান্তর হলো না। সে তার মতো করে কঠোর হয়ে রইল। তাচ্ছিল্যের স্বরে বলল, আপনি আদৌ ক্ষমার যোগ্য তো? রাফসান আহত দৃষ্টিতে তাকালো। নিজের ভুলের কারণে সে নিজেই অনুতপ্ত। তানিয়া আবারও বলে উঠল, আপনি আমায় বিশ্বাস না করেন, একবার জিজ্ঞেস তো করতে পারতেন। জাস্ট একটা ছবি দেখে আপনি আমায় চরিত্রহীন বলে দিলেন? হ্যাঁ, এত সহজে? ফুল নিয়েছি তো তাতেই আমি চরিত্রহীন হয়ে গেলাম? রাফসান চুপ করে রইল। কি বলবে সে? বলার মতো কিছু আছে নাকি তার? ভুল তো সত্যিই করেছে। তানিয়া রাফসানের নীরবতা দেখে বলতে শুরু করলো, আপনার ভাইকে আমার ভালো লাগতো। ভালো লাগাটা কেবল ভালো লাগাতেই সীমাবদ্ধ ছিল। ভালো লাগা ভালোবাসা হতে পারেনি। ভালোবাসার বদলে ঘৃণা হয়েছিল। হ্যাঁ, আমি আপনার ভাইকেও ঘৃণা করি। রাফসান তানিয়ার দিকে তাকালো। দুই চোখে কৌতূহল স্পষ্ট দেখা যাচ্ছে। রাফসান অবাক স্বরে বলল, ঘৃণা করো? কেন ঘৃণা করো? কি করেছে রনিত? তানিয়া চোখটা বন্ধ করলো। সেই দিনের কথা মনে করলো, যেদিন প্রথম রনিতের সাথে দেখা হয়েছিল। তানিয়া চোখ খুলে বলতে শুরু করলো, সেদিন ভার্সিটি থেকে বের হতেই আমার সামনে একটা ছেলে এসে দাঁড়ালো। একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলল, আপু, ফুলটা নিন। আমি হতভম্ব হয়ে তাকালাম, অবাক হয়ে বললাম, ফুল নিব? কেন ফুল নিব? আপনি কে? হ্যাঁ, আপনার থেকে আমি কেন ফুল নিতে যাব? ছেলেটা আমার কথায় হাসলো, মুচকি হেসে বলল, আমার থেকে ফুল নিতে সমস্যা কোথায়? ফুল তো নিতেই বলেছি, প্রেম করতে তো আর বলিনি। প্রেম করতে না বলে ফুল কেন দিচ্ছেন? প্রেম করার হলে ফুল দেবেন। প্রেমহীন ফুল নেওয়া অন্যায়, আর অন্যায় মানে ঘোর অন্যায়। আপনি সেই অন্যায়টা করে অপরাধ করেছেন। ছেলেটা আমার কথায় আবারও হাসলো, আমার দিকে বাড়িয়ে দেওয়া ফুলটাই থেকে ঘ্রাণ নিয়ে বলল, আমি তো এই অন্যায়ের কথা জানতাম না। আজ না হয় প্রেমহীন ফুল নিন,
অন্যদিন প্রেমময় ফুল দিয়ে অন্যায়ের প্রায়শ্চিত্ত করে নিব। আমি হেসে ফুলটা নিলাম, গোলাপটা আঙ্গুল দিয়ে ছুঁয়ে বললাম, ধন্যবাদ, তবে আমার প্রেমময় ফুল লাগবে না। যাকে ভালোবাসবেন, যার প্রতি হৃদয়ে প্রেম জাগবে, তাকে না হয় প্রেমময় ফুলটা দিয়ে। ছেলেটা আমার কথাই হাসলো, কোনো জবাব না দিয়ে চলে গেল। আমিও চলে গেলাম। পরের দিন আবারও ভার্সিটি থেকে বেরিয়ে ছেলেটার মুখোমুখি হলাম। অবাক কণ্ঠে শুধালাম, আপনি এখানে? ছেলেটা আমার কথাই হেসে বলল, এই যে ফুল দিতে এলাম। প্রেমহীন ফুল যতদিন না করো প্রতি হৃদয়ে প্রেম জাগবে, ততদিন না হয় আপনি এই প্রেমহীন ফুলটাই নিন। আমি ছেলেটার হাতের দিকে তাকিয়ে দেখলাম গতকালকের মতোই তরতাজা একটা লাল গোলাপ। ছেলেটা আমার দিকে গোলাপটা এগিয়ে দিল। আমি গোলাপটা নিয়ে হাতে নিয়ে বললাম, এটা ঠিক না, আপনি আমাকে আর ফুল দিবেন না। পরে দেখা যাবে এই ফুলের অভ্যাসে পরিণত হবে। আপনার যদি কারোর প্রতি প্রেম জন্মায় তাহলে আমি আর ফুল পাবো না। তাই বলছি, আপনি আর ফুল দিবেন না। ছেলেটা আমার কথা শুনলো না, আমার বারণ অমান্য করে প্রতিদিন ফুল নিয়ে আসতো। আমি মুখে ফুল আনতে না করলেও আমার ভালো লাগতো। আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছিল কিনা, তখন থেকে পরিচয় শুরু। পরিচয় বলতে শুধু নামই জানতাম, আর কিছুই না। দুজনের দেখা হতো ভার্সিটি শেষে। প্রতিদিন দেখা হওয়া, ফুল নেওয়া অভ্যাসে পরিণত হয়ে গেল। একদিন ভার্সিটির শেষে ওনাকে পেলাম না। ছুটি হওয়ার পর 5 মিনিট অপেক্ষা করলাম, এদিকে ওদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম। তখনই পেছন থেকে শুনতে পেলাম, আমায় খুঁজছো বুঝি? ততদিনের সম্পর্কটা আপনি থেকে তুমিতে পৌঁছেছিল। তুমি অবশ্য উনিই বলতেন। আমি ওনার কথায় মাথা নাড়িয়ে বললাম, প্রতিদিন অপেক্ষা করেন তো, তাই খুঁজছিলাম। উনি মুচকি হাসলেন। আমি ওনার হাতের দিকে তাকিয়ে অবাক হলাম। রোজ যেই হাতে গোলাপ থাকে সেই হাতটা আজ সেদিন শূন্য। আমি হাতের দিকে তাকিয়েই প্রশ্ন করলাম, আজকে ফুল আনেননি? আজকে তো ফুল আনতে ভুলে গেছি। ওনার কথায় মনটা খারাপ হয়ে গেল। মুখ মলিন করে ছোট করে বলেছিলাম, ও আচ্ছা। আমার মলিন মুখের দিকে তাকিয়ে উনি উচ্চস্বরে হেসে উঠলেন। ওনার হাসির কারণ বুঝতে না পেরে অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলাম, হাসছেন কেন আপনি? এখানে হাসার কি হলো? উনি হাসি থামালেন, আমার দিকে তাকিয়ে বললেন, বলছি দাঁড়াও। উনি আমাকে দাঁড় করিয়ে চলে গেলেন। মিনিট দুয়েকের মাঝে গোলাপ ফুল হাতে ফিরে এলেন। ফুলটা আমার দিকে এগিয়ে দিয়ে চোখের ইশারায় নিতে বললেন। আমি ফুলটা নেওয়ার পর বললেন, ইচ্ছে করেই ফুলটা আনিনি, দেখতে চেয়েছিলাম তোমার প্রতিক্রিয়া কেমন হয়। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, আপনি খুবই খারাপ। আমার কথায় উনি হেসে উঠলেন। এই পর্যন্ত ওনার সাথে আমার ভালো মতো কথা হয়েছিল, এরপর থেকে কেবলই তিক্ততা। সেদিন বাসায় গিয়ে শুনি আমার বিয়ে। সবাইকে এতবার বারণ করেও বিয়ে দেওয়া থেকে বিরত রাখতে পারিনি। সেই দিন উনি কোনো কারণে বিয়েতে যেতে পারেনি। বিয়ের পর যখন আপনাদের বাসায় আসলাম, তখনও ওনার সাথে দেখা নেই। কিন্তু আমি যখন এই রুম থেকে নিচে নামতে যাব, তখন চেনা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালাম। আধ ভেজা দরজার দিকে এগিয়ে শুনতে পেলাম উনি কাউকে বলছে, আরে, আমি তানিয়াকে ভালোবাসি না, প্রতিদিন ওর জন্য ফুল নিয়ে যাই, একটু ভালো করে কথা বলি, ও যেন আমার প্রতি দুর্বল হয় সেই জন্য। একবার যদি টোপ গেলে তাহলে কেল্লা ফতে, আমি বাজি জিতে যাব। আমি ওনার কথায় কেঁপে উঠেছিলাম। উনি ইচ্ছে করে আমার ইমোশন নিয়ে খেলেছিলেন, শুধুমাত্র বাজি ধরে আমার ইমোশন নিয়ে খেলেছিলেন। মানুষ কতটা নিকৃষ্ট হলে এমনটা করতে পারে। ওনার প্রতি আমার ভালো লাগাটা সেই দিনই মরে গিয়েছিল। ভালো লাগার বদলে ঘৃণা জন্মেছিল। তানিয়ার কথা শেষ করে চুপ হয়ে গেল, জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। রাফসানের চোখ মুখ শক্ত, তবে নিজের করা ভুলগুলোর কথা মনে পড়তেই মুখটা মলিন হয়ে গেল। তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করা যায় না? তানিয়া রাফসানের দিকে তাকালো। রাফসানের মলিন মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে বলল, আপাতত পারছি না। আপনার কথাগুলো আমার হৃদয়ের তীরের মতো বিঁধছে, হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিয়েছে। সেই ক্ষত স্থানে প্রলেপ লাগানোর মতো সহজ না। তানিয়া কথাটা বলে চলে গেল, আর দাঁড়ালো না। জীবনের সবকিছু ফিকে মনে হচ্ছে। সে তো এমন সংসার চায়নি, এমন স্বামীও আশা করেনি, তবু জীবন তাকে
ঘুরে ফিরে সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে সুখ শান্তির বদলে আছে ঘৃণা, তিক্ততা। এভাবে কি সংসার হয়? এভাবে কি ভালো থাকা যায় নাকি? নাকি অপর পাশের মানুষটিকে ভালো রাখা যায়? তানিয়া চলে যেতেই রাফসান বিমূঢ় হয়ে বসে রইল। তারপর ভুলের কি মাফ করা যায় না? তানিয়া কি মাফ করবে না? ইস, ভেতরটা পড়ছে, বুকটা দগ্ধ হচ্ছে। তানিয়া যদি ভেতরের ক্ষতটা দেখতো, তাহলে কি এতটা কঠোর হতে পারতো? এভাবেই একটা মানুষকে কষ্ট পেতে দিত? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসার যন্ত্রণা পৃথিবীর কাউকে স্পর্শ না করুক।